নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। আজ থাকলো সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি রহস্য গল্প, রাজা সলোমনের আংটি। আজ থাকলো প্রথম পর্ব। জুলাই মাসের এই সন্ধ্যাবেলায় টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। কর্নেলের ড্রয়িং রুমে পাঁপড় ভাজা আর কফি খেতে খেতে আড্ডাটা দারুণ জমে উঠেছিল। তবে আড্ডার যা নিয়ম, এক কথা থেকে অন্য কথা, তা থেকে আরেক কথা, এইভাবেই চলে। এটুকু মনে পড়ছে, দাড়ি রাখার সুবিধে অসুবিধে নিয়ে কথা শুরু হয়েছিল। রিটায়ার্ড জজ সাহেব অনঙ্গমোহন হাটি কর্নেলের দাড়ি নিয়ে কথাটা তুলেছিলেন। তারপর এই আলোচনা এক মুখ থেকে অন্য মুখে ঘুরতে ঘুরতে কেনই বা বাদুর এসে পৌঁছলো বুঝতে পারলুম না। মিস্টার হাটিকে বলতে শুনলুম, বহরমপুরে যখন আমি সেশন জজ ছিলাম তখন কোর্ট রুমে জানালা দিয়ে দেখতে পেতুম একটা প্রকাণ্ড গাছে অসংখ্য বাদুর ঝুলে আছে। আচ্ছা কর্নেল সাহেব, আপনি তো বিজ্ঞ মানুষ, বাদুর কেন উল্টো হয়ে ঝুলে থাকে বলুন তো? কর্নেলকে মুখ খোলার সুযোগ দিলেন না হাইকোর্টের অ্যাডভোকেট মহেন্দ্র ঘোষ দস্তিদার। তিনি বললেন, বইয়ে পড়েছিলাম ব্রাজিলে আমাজন নদীর অববাহিকায় দুর্গম জঙ্গলে রক্তচোষা বাদুর আছে। তাদের পাল্লায় পড়লে রক্ষে নেই, মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে রক্ত চুষতে চুষতে। ডক্টর তারক চক্রবর্তী তার কথার উপর কথা চাপিয়ে দিলেন, ভ্যাম্পায়ার, বুঝলেন, ওদের বলা হয় ভ্যাম্পায়ার। সেই সূত্রেই তো ইউরোপের ড্রাকুলার গল্প লিখেছিলেন কে যেন, ব্রাম স্টোকার। মিস্টার হাটি বলে উঠলেন, তবে আমাদের দেশেও রক্তচোষা ডাইনিদের গল্প আছে। আমি মালদায় থাকার সময় আদিবাসীরা একজন বৃদ্ধাকে ডাইনি বলে মেরে ফেলেছিল। পুলিশ 10 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল। সাক্ষ্য প্রমাণের গন্ডগোলে 9 জনকে খালাস দিয়েছিল, একজনকে ফাঁসি। ডক্টর চক্রবর্তী চমকে উঠে বললেন, ফাঁসি? তারপর 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 আর কি, হাইকোর্ট আমার রায়ে সম্মতি দিয়েছিল, ডক্টর ফাঁসি হয়েছিল। মিস্টার ঘোষ দস্তিদার হাসতে হাসতে বললেন, মিস্টার হাটি, আপনি যাই বলুন, এ কেসে গন্ডগোল আছে। আমি আসামির পক্ষে দাঁড়ালে বেচারা মারা পড়তো না। চার্জশিটে 10 জনের যদি নাম থাকে তাহলে। মিস্টার হাটি কি বলতে যাচ্ছিলেন, তাকে বাধা দিয়ে ডক্টর চক্রবর্তী সকৌতুকে বললেন, ফাঁসিতে মৃত্যু তো অপঘাতে মৃত্যু, আর অপঘাতে মৃত্যু হলে মানুষ প্রেত হয়ে যায়, ভূতও বলতে পারেন। সেই লোকটা ভূত প্রেত হয়ে আপনাকে জ্বালাতন করেনি তো? মিস্টার হাটি গম্ভীর মুখে বললেন, ভূত প্রেতে আমার কস্মিনকালেও বিশ্বাস ছিল না, কিন্তু আশ্চর্য ব্যাপার, আমার জজিয়তি জীবনে ওই একবারই একজনকে প্রাণদণ্ড দিয়েছিল। বাকি জীবনে যেখানেই গিয়েছি সেখানেই একটা অদ্ভুত ঘটনা বারবার ঘটেছে। না, স্বপ্ন নয়, প্রত্যক্ষ ঘটনা। রাত বিরেতে জানলার উধারে, ওহ, এখনো গায়ে কাঁটা দিচ্ছে। তার চাপা গম্ভীর কণ্ঠস্বর এতক্ষণ আড্ডায় কেমন যেন একটা গা ছমছম করা আবেশ সঞ্চারিত করেছিল। প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার, অর্থাৎ আমাদের প্রিয় হালদার মশাই, সম্ভবত রহস্যের গন্ধ পেয়ে গুলি গুলি চোখে তাকিয়েছিলেন। তিনি বললেন, কি দেখেছিলেন স্যার? একটা লোক, সেই ফাঁসির আসামির মতো চেহারা, বেটে, কালো কুচকুচে গায়ের রং, এক মাথা ঝাঁকড়া কোঁকড়ানো চুল।
মিস্টার হাটি শ্বাস ছেড়ে বললেন, ফাঁসির হুকুম শুনে লোকটা যে দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল, সেই রকম দৃষ্টি, আদিম হিংস্র দুটি চোখ। শুতে যাওয়ার সময় কোনো কোনো রাত্রে ইচ্ছে করেই খোলা জানালার বাইরে তাকাতুম, অমনিই তাকে দেখতে পেতুম। তার চেয়ে সাংঘাতিক দৃশ্য, তার গলায় মোম দেওয়া সেই দড়ির ফাঁস। একদিন তো আমি আমার লাইসেন্সড পিস্তল থেকে গুলি ছুঁড়েছিলাম, হইচই পড়ে গিয়েছিল। আমার আর্দালি রহিম বক্স টর্চের আলোয় কোয়ার্টারের চৌহদ্দি তন্ন তন্ন করে খুঁজেছিল, কাকেও দেখতে পাইনি। তারপর বদলি হয়ে গেলুম কৃষ্ণনগর, সেখানেও কোনো কোনো রাত্রে একই দৃশ্য। হালদার মশাই বললেন, এখনো কি আপনি তারে দেখতে পান? গোয়েন্দা প্রবরকে নিরাশ করে মিস্টার হাটি বললেন, না, রিটায়ার করার পর আর তাকে দেখতে পাইনি। মিস্টার ঘোষ দস্তিদার বললেন, হ্যালুসিনেশন। বলছিলেন না আপনার ওই কেসে গন্ডগোল ছিল? আপনার অবচেতন মন নিশ্চয়ই ফাঁসির হুকুমের ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিল, তাই। ডক্টর চক্রবর্তী তাকে বাধা দিয়ে বললেন, ভূতপ্রেত নিয়ে যতই যোগ করি না কেন, ভূতপ্রেত আছে। বছর 40 আগের কথা, তখন আমি ডাক্তারি পড়ছি। লাশ কাটা ঘরে মরা কাটাকাটি করে অঙ্গ প্রত্যঙ্গ, অস্থি ইত্যাদি বিষয় হাতে কলমে শিখতে হচ্ছে। একদিন দুপুরবেলায় পথ দুর্ঘটনায় মৃত একটি লোকের টাটকা লাশ মর্গে এসেছে। সেই আমলের বিখ্যাত অ্যানাটমি বিশেষজ্ঞ ডক্টর, আমি তার ছাত্র প্রফেসর চার্লস গোভার, পুলিশের অনুরোধে দ্রুত সব ব্যবচ্ছেদের দায়িত্ব নিলেন। আমি তার প্রিয় ছাত্র, তাই আমাকে সঙ্গে নিয়ে গেলেন। আসলে এক বড় লোকের লাশ, তো ডক্টর গ্রোভার নিজে ব্যবচ্ছেদ করছেন এবং তাঁর নির্দেশ মতো আমিও ছুরি চালাচ্ছি। বললে বিশ্বাস করবেন না, হঠাৎ লাশের মুখে হাসি ফুটে উঠল, নিঃশব্দ হাসি। কিন্তু সে কি বিভৎস হাসি, তা ভুলে বোঝাতে পারবো না। ডক্টর গ্রোভারের মতো মানুষ স্তম্ভিত হয়ে বুকে ক্রস আঁকলেন, তারপর লাশের মুখটা অন্য পাশে কাত করে দিলেন। কি সর্বনাশ! আমার মুখটা চিত হলো, আবার সেই হাসি, নিঃশব্দ ভয়ঙ্কর হাসি, আর চোখ দুটো, ও! অ্যাডভোকেট মিস্টার ঘোষ দস্তিদার বলে উঠলেন, হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন। সেই সময় ডোরবেল বেজে উঠল। কর্নেল যথারীতি হাঁক দিলেন, ষষ্ঠী। এদিকে যেন ডোরবেলের শব্দেই জমাটি আড্ডা নিমিষে ভণ্ডুল। ডক্টর চক্রবর্তী উঠে দাঁড়িয়ে বললেন, ওঠা যাক, বৃষ্টিটা বেড়ে গেলে সমস্যা হবে। চেম্বারে এতক্ষণ রোগীরা এসে ভিড় করেছে। মিস্টার ঘোষ দস্তিদার ঘড়ি দেখে বললেন, এই রে, 7:45 বাজে। 7:30টায় একজন বড় মক্কেল আসবার কথা ছিল। কর্নেল সাহেব, চলি, কথায় কথায় দেরি করে ফেলেছি। মিস্টার হাটিও উঠে দাঁড়ালেন, বললেন, আমার মিসেস চটে যাবেন, 8টায় তাকে সঙ্গে নিয়ে একখানে যাওয়ার কথা। চলি কর্নেল সাহেব। ওরা বেরিয়ে যাওয়ার পর হালদার মশাই বাঁকা হেসে চাপা স্বরে বললেন, অ্যাডভোকেট ভদ্রলোক ঠিক কইছেন, হ্যালুসিনেশন, চোখের ভুল। 34 বৎসর পুলিশ লাইফে রাত্রে ঘুরছি, কিছু দেখি নাই। এতক্ষণে ষষ্ঠীচরণ এক ভদ্রলোককে নিয়ে এলো। বুঝলুম, তিনজন প্রকাণ্ড মানুষের ফাঁক গলিয়ে ষষ্ঠীচরণ একে আনতে অসুবিধায় পড়েছিল। ভদ্রলোকের বয়স 50-এর বেশি বলেই মনে হয়। পাতা চাপা ঘাসের মতো ফ্যাকাশে গায়ের রং, মাথায় কাঁচা পাকা সিঁতি করা লম্বা ঘাড় ছুঁই ছুঁই চুল, খাড়া নাক, বসা চোয়াল, চোখ দুটি টানা টানা, গোঁপদাড়ি পরিষ্কার করে কামানো, পরনে ছাই রঙা খদ্দরের পাঞ্জাবি আর অগোছালো ধুতি। তার কাঁধে একটা কাপড়ের নকশাদার ব্যাগ, বাহাতের আঙুলে একটা পলা বসানো সোনার আংটি। তিনি করজোরে কর্নেলকে নমস্কার করে বললেন, বসতে পারি? কর্নেল তাকে লক্ষ্য করছিলেন, বললেন, অবশ্যই। ভদ্রলোক সোফায় বিনীতভাবে বসে বললেন, আমার নাম গোপীমোহন হাজরা। আমি আপনাকে একটা চিঠি লিখেছিলাম, পেয়েছেন কিনা জানি না।
তবে ওই যে একটা কথা আছে, গরজ বড় বালাই। আপনার চিঠি আমি পেয়েছি বলে কর্নেল আবার হাঁক দিলেন, ষষ্ঠী। অমন একটা জমজমাট আড্ডা ভেঙে যেতেই যেন এই লোকটির আবির্ভাব। আমার একটু খারাপ লাগছিল। হালদার মশাইয়ের দিকে তাকালুম। তিনি যেন আমার মনের কথা টের পেয়ে কেমন চোখে ভদ্রলোককে দেখে নিলেন এবং নস্যির কৌটো বের করে নস্যি নিলেন। গোপীমোহনবাবু আমাদের দেখে নিয়ে বললেন, কথাবার্তা একেবারে প্রাইভেট কর্নেল সাহেব। কর্নেল একটু হেসে বললেন, আলাপ করিয়ে দিই। উনি বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ এবং প্রাক্তন পুলিশ অফিসার মিস্টার কে কে হালদার, আর এর নাম জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক। দুজনেই আমার ঘনিষ্ঠ সহযোগী। আমার কোনো কথা এই দুজনের কাছে গোপন থাকে না। তার চেয়ে বড় কথা, আপনার নিজের মুখে আপনার সমস্যার কথা এরা শুনলে আমার এবং আপনার দুজনকারই সুবিধা হবে। আপনি তিনটি মস্তিষ্কের সাহায্য পাবেন, তাই না? গোপীমোহনবাবু হাসবার চেষ্টা করে বললেন, আপনার যা অভিরুচি কর্নেল সাহেব। তবে ওই যে কথাটা বললুম, গরজ বড় বালাই, গ্রাম্য কথা, কিন্তু কথাটা কত খাঁটি তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। তাই আপনার উত্তরের অপেক্ষায় বসে না থেকে এই বৃষ্টি বাদলার মধ্যে বেরিয়ে পড়েছি। বিপদের পর বিপদ। ট্রেন লেট করার জন্য সন্ধ্যা 7টায় শিয়ালদা স্টেশনে পৌঁছেছি। 3 ঘন্টা লেট। ফেরার ট্রেন রাত 12টা 25-এ। আর লেট না করলে পাক্কা 3 ঘন্টার জার্নি। কি সাংঘাতিক রিস্ক নিয়ে এসেছি বুঝুন। বুঝলুম, ফেরার ট্রেন লেট না করলে আপনি রাত 3টে 25-এ বা 3:30 নাগাদ স্টেশনে নামবেন। তারপর ভোরবেলা পর্যন্ত আপনাকে স্টেশনেই বসে থাকতে হবে। সম্ভবত ছোট স্টেশন। শেষ রাত্রে নিঝুম খাঁ অবস্থা। আপনি প্রতি মুহূর্তে আশঙ্কা করবেন এই বুঝি সেই ভয়ঙ্কর প্রেতাত্মা এসে আপনার সামনে দাঁড়ালো। হালদার মশাই কান খাড়া করে শুনছিলেন। কর্নেলের কথা শেষ হতেই বলে উঠলেন, কি কইলেন? কি কইলেন? কর্নেল গম্ভীর মুখে বললেন, প্রেতাত্মা, চলতি কথায় ভূত। হাসতে হাসতে বললুম, আবার সেই ভূত? গোপীমোহনবাবু আমার প্রতি যেন ক্ষুব্ধ হলেন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আপনারা কলকাতার মানুষ, আমাদের মতো গ্রামের মানুষদের সমস্যার কথা বুঝবেন না। এবার গম্ভীর হয়ে বললুম, সমস্যাটা খুলে বললে নিশ্চয়ই বুঝবো। দরকার মনে করলে খবরের কাগজেই লিখব। তবে সমস্যাটা ভূত প্রেত সংক্রান্ত হলে অন্য কথা। গোপীমোহনবাবু তেমনই ক্ষুব্ধ ভঙ্গিতে বললেন, আপনারা কলকাতার সারাক্ষণ ভিড়ের মধ্যে থাকেন, 24 ঘন্টা বিদ্যুৎ পান, রাত বিরেতে আলো জ্বলে, পাখা ঘোরে, কিন্তু গ্রামের অবস্থা এর উল্টো। কেন, আজকাল গ্রামেও তো বিদ্যুৎ গেছে। এই তো সেদিন বিদ্যুৎ দপ্তরের কর্তারা সাংবাদিকদের জানালেন বিদ্যুৎ এত উদ্বৃত্ত যে... থামুন স্যার। গোপীমোহনবাবু চটে গেলেন। বিদ্যুৎ উদ্বৃত্ত হলে গ্রামাঞ্চলে বিদ্যুতের এমন অবস্থা কেন? পাখা ঘরে হাওয়া পাই না, 500 পাওয়ারের বাল্ব জ্বালালেও আলো থাকে না, হ্যারিকেন জ্বালাতে হয়, তারপর বিদ্যুতের ভুতুরে লুকোচুরি খেলা। এই একটুখানি ঝিলিক দিয়েই চলে গেল তো গেল, ব্যাস, আর দেখা নেই। সত্যিকার ভূতের উপদ্রবের চেয়ে গ্রামের বিদ্যুৎ আরো সাংঘাতিক ভুতুরে। এসব লিখবেন কাগজে? পারবেন না, লিখবেন না, কারণ এসব কথা লিখলে কাগজে বছরে লাখ লাখ টাকার বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে। কর্নেল চোখ বুঝে ইজি চেয়ারে হেলান দিয়ে বসে সাদা দাড়িতে হাত বুলোচ্ছিলেন। এই সময় ষষ্ঠীচরণ কফি নিয়ে এলো। কর্নেল চোখ খুলে সোজা হয়ে বসে বললেন, কফি খান গোপীমোহন বাবু। গোপীমোহন হাজরা কফির কাপ তুলে নিয়ে চুমুক দিলেন। তারপর বললেন, আসলে আমার সমস্যার সঙ্গে আমাদের ঝাঁপুইহাটের বিদ্যুতের সমস্যাও জড়িয়ে গেছে। রাত বিরেতে উজ্জ্বল আলো থাকলে বেটার ছেলের কখনো আমার ঘরের জানালায় উঁকি মারার সাধ্য ছিল না। কর্নেল বললেন, আপনার চিঠিতে ভূতের উপদ্রবের কথা ছিল, কিন্তু আমি তো ভূতের ওঝা নই, তাই উত্তর দেব কিনা ঠিক করতে পারিনি। যাই হোক, আপনি নিজে এসে গেছেন যখন, তখন ব্যাপারটা একটু খুলে বলুন, শোনা যাক, তারপর দেখব কি করতে পারি। গোপীমোহনবাবু বললেন,
চিঠিতে তো সব কথা খুলে লেখা যায় না। তাছাড়া ঝাঁপুইহাটির সাবেক জমিদার বংশের কর্মচারী আমি। কর্তাবাবুর সঙ্গে সলা পরামর্শ করে তার কথা মতো চিঠিটা লিখেছিলাম। আপনার কর্তাবাবুর নাম কি? আগে জয়ন্ত কুমার রায়চৌধুরী। বয়স প্রায় ৮০ বছর হবে, কিন্তু এখনো শক্ত সমর্থ মানুষ। আপনি কি তার বাড়িতেই থাকেন? আগে হ্যাঁ, বিয়ে টিয়ে করিনি। কর্তাবাবুর অন্ন জলে বেঁচে আছি। মাইনেও যা পাই দিব্যি চলে যায়। আপনার কাজটা কি? বাড়ির সব কিছু দেখাশোনা করা। কর্তাবাবুর জরুরি চিঠিপত্র লিখে দেওয়া। আমাকে ওর বাড়ির কেয়ারটেকার কাম প্রাইভেট সেক্রেটারিও বলতে পারেন। ওর জমি জমার ব্যাপারটা দেখাশোনা করে একজন, তার নাম কালীনাথ। সে এক পালোয়ান। কর্তাবাবুর স্ত্রী বা সন্তানাদি? গোপীমোহনবাবু কর্নেলের কথার ওপর বললেন, স্ত্রী বেঁচে নেই, 2 ছেলে আর 1 মেয়ে। বড় ছেলে থাকে আমেরিকায়, ছোট ছেলে বোম্বেতে, মেয়ের শ্বশুরবাড়ি কলকাতায়। কর্তাবাবু একা থাকেন। কখনো সখনো ছেলে মেয়ে, জামাই আর নাতি নাতিরা আসে। তাদের পাড়া গায়ে থাকতে ভালো লাগে না, কিন্তু কর্তাবাবু পূর্বপুরুষের ভিটে ছেড়ে 1 পা নড়তে চান না। বলতে গেলে আমরাই ওর ফ্যামিলির লোক। আমি, কালীনাথ, ভোলা আর তার বউ শৈল। তাছাড়া আছে রান্নার ঠাকুর নকুল মুখুজ্জে। মুখুজ্জে মশাই গৃহদেবতা রুদ্রদেবের সেবায়েত। হালদার মশাই শুনতে শুনতে এবার ধৈর্য হারিয়ে বলে উঠলেন, ভূতের কথাটা আগে কইয়া ফেলেন মশাই। ভূত আপনার কি প্রবলেম বাধাইছে, তাই কন। কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, গোপীমোহন বাবু ভূতটাকে ব্যাটার ছেলে বলছিলেন, তার মানে সে পুরুষ ভূত। হ্যাঁ, এবার আপনি সেই ব্যাটার ছেলে ভূতটার কথা বলুন। গোপীমোহন বাবু বললেন, ব্যাটার ছেলে বলছি কি কম দুঃখে, বেঁচে থাকলে আপনি আগে করতুম। রাত বিরেতে আমার ঘরের জানালার ধারে এসে সে ফিস ফিস করে বলে, আংটি দে, আংটি দে। কিসের আংটি, কার আংটি, তাও তো জানি না। আহা, ভূতটা বেঁচে থাকতে অর্থাৎ জীবদ্দশায় কে ছিল তাই বলুন। কর্তাবাবুর দূর সম্পর্কের এক ভাইপো ফেলারাম মুখুজ্জে। গত বছর এমনি বর্ষা রাত্রে কর্তাবাবু তাকে খুব বকাবকি করেছিলেন। কেন করেছিলেন তা জানি না। কর্তাবাবু এমন রাশভারী মানুষ, বেশি প্রশ্ন করলে খুব চটে যান। তো সেই রাত্রে কখন ফেলারাম মুখুজ্জে বাড়ির পিছনে বট গাছের ডালে গলায় দড়ি বেঁধে আত্মহত্যা করেছিলেন। ভোরবেলা শৈল ব্যাপারটা দেখে চেঁচামেচি করেছিল। ওহ, সে কি বিভৎস দৃশ্য। ফেলারাম বাবুর ভূত প্রথম কবে আপনার জানালায় এসে উঁকি মেরেছিল? গত মাসে, তারিখ মনে নেই। খেয়ে দিয়ে এসে শুতে যাচ্ছি, হঠাৎ লোডশেডিং। বিদ্যুৎ থাকলেও যে পাখার হাওয়ায় সুখে ঘুমোবো তার জো নেই। তবে পাখা ঘুরছে দেখলেও মনের শান্তি। তো প্রচন্ড গরম, তাই ভাবলাম বারান্দায় মাদুর পেতে শোব। মাদুর নিয়ে বেরোতে যাচ্ছি, হঠাৎ উত্তরের জানালার ওদিকে কে ফিসফিস করে বলে উঠল, আংটি দে, আংটি দে। আমরা পাড়া গায়ের মানুষ, বিদ্যুৎ না হয় কবছর আগে এসেছে, আগে তো অন্ধকারে দিব্যি দেখতে পেতুম। অধীর হয়ে গোয়েন্দা প্রবার বললেন, ফেলারামকে জানালার ধারে দেখলেন? আগে হ্যাঁ, অন্ধকারে। ওই যে বললুম, পাড়া গায়ের মানুষ, অন্ধকারে স্পষ্ট দেখলুম সেই ফেলারাম মুখুজ্জেই বটে। গলায় দড়ির ফাঁস আটকানো আছে। তখন আপনি কি করলেন? তখন তো আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি। ভয়ে দিশেহারা হয়ে চিৎকার করে কালীনাথকে ডাকলুম। সে সাহসী, গায়ে জোরও আছে। সে দৌড়ে এসে আমার কথা শুনে লাঠি আর টর্চ নিয়ে বাড়ির পিছনে চলে গেল। কাকেও দেখতে পেল না। সে হেসে ব্যাপারটা উড়িয়ে দিল। তার কয়েকদিন পরে রাত্রিবেলা আবার জানালার ধারে ফেলারাম, গলায় দড়ির ফাঁস আটকানো, আর ফিস ফিস করে সেই একই কথা, আংটি দে, আংটি দে, আংটি দে। কর্নেল বললেন, আপনার কর্তাবাবুর এ ব্যাপারে কি বক্তব্য? গোপীমোহনবাবু গম্ভীর মুখে বললেন, প্রথম প্রথম উনি আমার কথা গ্রাহ্য করেননি। একদিন উনি নিচের তলার লাইব্রেরি ঘরে বসে বই পড়ছেন। তখন রাত্রি প্রায় 11টা। উনি রোজ রাত্রে লাইব্রেরিতে এসে অনেক রাত্রি পর্যন্ত বই পড়েন, তারপর দোতলায় শুতে যান। উনি যতক্ষণ লাইব্রেরিতে থাকেন ততক্ষণ কালীনাথ বারান্দায় দরজার কাছে বসে থাকে। তো হঠাৎ কর্তাবাবু শুনতে পেলেন জানালার ওধারে কে দাঁড়িয়ে ফিস ফিস করে বলছে,
আংটি দে, আংটি দে, আংটি দে। কর্তাবাবু তাকিয়ে দেখেন গলায় দড়ির ফাঁস আটকানো সেই ফেলারাম মুখুজ্জে। কর্তাবাবু রাগী মানুষ, কালীনাথকে ডেকে বললেন, ধরতো ফেলারামকে, হতভাগা মরে গিয়েও জ্বালাচ্ছে। কালীনাথ খুঁজে হন্যে হয়ে ফিরে এসেছিল। তাহলে আপনি আর আপনার কর্তাবাবু ছাড়া আর কেউ ফেলারাম মুখুজ্জের ভূতকে দেখতে পাইনি? আগে না, কিন্তু ক্রমে ক্রমে বেটার ছেলে সাহস বেড়ে গেছে। গত সপ্তাহে 3 রাত্রে 3 বার সে দেখা দিয়েছে, আংটি চেয়েছে। বুদ্ধি করে টর্চ রেখেছিলুম, টর্চ জ্বাললে কিন্তু তাকে দেখতে পাইনি। টর্চ যেই নিভিয়ে দিই অমনি সে আংটি চায়। এর মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। বলবেন ওঝা ডাকিনি কেন? দেখেছিলুম নকুল মুখুজ্জে মশাই ধার্মিক মানুষ, শান্তি সস্তয়ন যাগযজ্ঞ সব করেছেন। এমনকি কদিন আগে গয়ায় গিয়ে ফেলারামে পিণ্ডিও দিয়ে এসেছেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, ব্যাটার ছেলে এখনো জ্বালাচ্ছে রাত বিরেতে। গত রাত্রেও একই কাণ্ড। অগত্যা আপনার কাছে ছুটে আসতেই হলো। তাহলে আমি কি করতে পারি বলে আপনার ধারণা? গোপীমোহনবাবু চাপা স্বরে বললেন, কর্তাবাবু খুলে কিছু বলছেন না, তবে উনি কার কাছে আপনার পরিচয় পেয়ে আমাকে চিঠি লিখতে বলেছিলেন। আজ ওর হুকুমেই এসেছি। ওই আংটির ব্যাপারটা নিয়ে আমারও বেজায় খটকা বেঁধেছে। হালদার মশাই অ্যাক্টিভ নস্যি নিয়ে বললেন, হ, খটকা আমারও বাজছে। ভূত আংটি চায় কেন? বলে স্যার, হেভি মিস্ট্রি। এরপর বরাবর যা হয়ে থাকে তাই হলো। হেভি মিস্ট্রির পর প্রবল আকর্ষণে প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার ছাপইহাটির গোপীমোহন হাজরা সঙ্গী হলেন। গোপীমোহনবাবুর এতে আপত্তির কারণ ছিল না, বরং রাতের ট্রেন জার্নিতে এমন একজন গোয়েন্দা সঙ্গী পেয়ে তিনি খুশি হলেন। দুজনের মধ্যে কথা হলো। গোপীমোহনবাবু শিয়ালদা স্টেশনে একটা নির্দিষ্ট জায়গায় হালদার মশাইয়ের জন্য অপেক্ষা করবেন। হালদার মশাই তার বাড়ি থেকে তৈরি হয়ে রাত 11:30টার মধ্যেই পৌঁছে যাবেন। তবে গোপীমোহনবাবু কর্নেলকেও ঝাঁপুইহাটে যাওয়ার জন্য অনুরোধ করে গেলেন। কর্নেল তাকে আশ্বস্ত করে জানিয়ে দিলেন তিনি আমাকে সঙ্গে নিয়ে যথাসময়ে পৌঁছবেন। প্রথমে গোয়েন্দা প্রবর, তার কিছুক্ষণ পরে গোপীমোহনবাবু বেরিয়ে যাওয়ার পর কর্নেল চোখ বুজে চুপচাপ চুরুট টানছিলেন। হঠাৎ চোখ খুলে সোজা হয়ে বসে বললেন, মাই গুডনেস, ঝাঁপুইহাটের জয়কুমার রায়চৌধুরীর কথা আমাকে বাবুগঞ্জের হেমেন্দ্র সিংহ রায় বলেছিলেন। গত বছর শীতকালে আমি হেমেনবাবুর আমন্ত্রণে বাবুগঞ্জ গিয়েছিলাম। ওখানে গঙ্গার অববাহিকায় বিস্তীর্ণ একটা জলাভূমি আছে। সেখানে শীতের সময় অসংখ্য প্রজাতির হাঁস আর সারস আসে। একটা জলটুঙ্গির অদ্ভুত নাম ডাকিনীতলা। বললাম, ডাকিনীতলা? সর্বনাশ! ডাকিনী মানেই তো ডাইনি। দেখেছিলেন নাকি? কর্নেল হাসলেন। ডাইনিরা নাকি কামরূপ কামাখ্যা থেকে আস্ত উড়ন্ত গাছে চেপে রাত বিরেতে নানা দেশে যায়। জায়গা পছন্দ হলে সেখানেই গাছটা মূল শুদ্ধ বসিয়ে দেয়, আর সেই গাছের ডালে বসে চুল এলিয়ে বাতাসে সুরে গান গায়। সেই গাছ সে এলাকার লোকে চিনতে পারে না। বাবুগঞ্জের লোকেরা জলাভূমির একটা জলটুঙ্গিতে গাছটাকে চিনতে পারেনি। আমার মতে ওটা ডাইনির স্পেসশিপ বা প্লেনও বলতে পারো। হয়তো কলকবজা বিগড়ে যায় বলেই ডাইনি বেচারিকে সেখানেই ল্যান্ড করতে হয়। যাই হোক, এবার ডাইনি বেচারির দুঃখটা বুঝতে চেষ্টা করো ডার্লিং। সে আসলে নির্বাসিত, দেশে ফেরার উপায় নেই, তাই সে গান গায় না, কাঁদে, বাতাসের সুরে কাঁদে। এই হলো আমার সিদ্ধান্ত। কর্নেলের কথা শুনে হেসে আমি অস্থির। বললুম, ঠিক বলেছেন, ডাকিনীতলার ডাইনি বেচারির কান্না আপনি তাহলে শুনেছিলেন? শুনেছিলুম বই। বিস্তীর্ণ বিলে নৌকোয় চেপে পাখিদের ছবি তুলে ফিরে আসছিলুম, সঙ্গে হেমেনবাবু। তাঁরও আমার মতো পাখি টাখির বাতিক আছে। ডাকিনীতলার জলটুঙ্গির পাশ দিয়ে আসবার সময় কুয়াশা মেশানো জ্যোৎস্নায় মনে হলো কে ফুপিয়ে কাঁদছে। হেমেনবাবুকে কথাটা বললুম। উনি বললেন, হ্যাঁ, এই শব্দটা কিসের তা বোঝা যায় না, আমি বহুবার শব্দটা শুনেছি। সত্যি? নির্ভেজাল সত্যি ডার্লিং। বড় রহস্যময় সেই সুরেলা কান্না। নৌকোর মাঝিরা বিড় করে জয় মা
জয় মা বলতে বলতে নৌকোর গতি বাড়িয়ে দিল। আশ্চর্য, আপনি ওই রহস্যটার সমাধান করে এলেন না? কর্নেল চুরুটের একরাশ ধোঁয়া ছেড়ে মিটিমিটি হেসে বললেন, সমাধান করেছিলুম বইকি। কিসের শব্দ ওটা? বললুম তো, নির্বাসিতা ডাইনির সুর ধরে কান্না, বেহালায় সুরের মতো। আপনি রসিকতা করছেন। কর্নেল হঠাৎ খুব গম্ভীর হয়ে গেলেন, বললেন, রসিকতা নয়, ডাকিনীতলার জলটুঙ্গিটার দক্ষিণে বাবুগঞ্জ, দূরত্ব প্রায় ৮ কিলোমিটার, আর ওটার পূর্বে ঝাঁপুইহাটি। ঝাঁপুইহাটির দূরত্ব জলটুঙ্গিটা থেকে বড়জোর ৩০০ মিটার। ঝাঁপুইহাটির একটা অংশ লেজের মতো এগিয়ে এসেছে বিলের দিকে। তো হেমেনবাবুকে কথা প্রসঙ্গে আমি সেই রহস্যময় শব্দটাকে বেহালার সুরের সঙ্গে তুলনা করেছিলাম। তখন উনি বলেছিলেন, ঝাঁপুইহাটির জমিদার বংশে বরাবর গান বাজনার চর্চা ছিল। এখন ওদের বংশে যিনি আছেন তার নাম জয়কুমার রায়চৌধুরী। এখন আর তিনি গান বাজনার চর্চা করেন না, তবে ওর একজন কর্মচারীকে এখনো বহাল রেখেছেন, কারণ কর্মচারীটি চমৎকার বেহালা বাজায়। হেমেনবাবুর এইসব কথা শুনে বলেছিলাম, এই বেহালাবাদক কর্মচারী ডাকিনীতলায় রাত বিরেতে এসে বেহালা বাজান সম্ভবত। হেমেনবাবু হেসে অস্থির হয়ে বলেছিলেন, কিছু বলা যায় না, লোকটা বড্ড খেয়ালি স্বভাবের, সবসময় সঙ্গে বেহালা নিয়ে ঘুরে বেড়ায়। কর্নেল চুপ করলে বললুম, তাহলে ডাকিনীতলায় শীতের রাতে সেই লোকটাই গিয়ে বেহালা বাজায়? কেন বাজায়? কর্নেল আবার প্রশ্নের উত্তর দিলেন না। চুরুট কামড়ে ধরে চোখ বুঝলেন। সুতোর মতো নীল আঁকাবাঁকা ধোঁয়া তার টাকের উপর এলোমেলো হয়ে মিলিয়ে যেতে থাকলো। ফের বললুম, লোকটার তাহলে মাথায় ছিট আছে। কর্নেল একেবারে ধ্যানমগ্ন। বেগতিক দেখে আমি উঠতে যাচ্ছি, ডোরবেল বাজল। অমনি কর্নেলের ধ্যান ভঙ্গ হলো। যথারীতি হাঁক দিলেন, ষষ্ঠী। কর্নেলের এই ড্রয়িং রুমে বাইরে থেকে ঢুকতে হলে ছোট একটা ওয়েটিং রুমের মতো ঘর পেরিয়ে আসতে হয়। কর্নেল কোনো কাজে ব্যস্ত থাকলে ষষ্ঠীকে বলে রাখেন, কেউ এলে ও ঘরে কিছুক্ষণ বসতে বলবি, সময় মতো আমি ডেকে নেব। ডোরবেল বাজার কিছুক্ষণ পরে ষষ্ঠীচরণ ড্রয়িং রুমে এসে এক গাল হেসে বলল, হ্যাঁ, কি কাণ্ড দেখুন বাবা মশাই, একেবারে মাথা খারাপ যাকে বলে। কর্নেল বললেন, সেই ভদ্রলোক এসেছেন? আজ্ঞে, ও ঘরে উনি বেহালা রেখেছিলেন, কিন্তু যাওয়ার সময় নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন। আজ্ঞে বাবা মশাই, মজার লোক। দরজা খুললুম, উনি আমার পাশ কাটিয়ে ঢুকে চেয়ার থেকে নীল কাপড়ের মোড়কে ঢাকা কি একটা তুলে নিয়ে চলে গেলেন। এখন মনে হচ্ছে ওটা বেহালাই বটে। আশ্চর্য ব্যাপার, একটা কথাও বললেন না। আমি তো হতভম্ব। পরে মনে পড়লো প্রথমবার আসবার সময় ওটা ওর হাতে দেখেছিলুম। ষষ্ঠীচরণ হাসতে হাসতে ভেতরে চলে গেল। আমি অবাক হয়ে বললুম, গোপীমোহন হাজরা তাহলে ঝাঁপুইহাটি জমিদার বাড়ির সেই বেহালা বাজিয়ে কর্মচারী? কর্নেল বললেন, গোপীমোহন বাবুর স্মৃতি করা লম্বা চুল দেখেই আমার মনে হয়েছিল ভদ্রলোক সম্ভবত যাত্রা থিয়েটার বা গান বাজনা করেন। গ্রাম্য বেহালা বাজিয়েদের ওই রকম টিপিক্যাল চেহারা হয়। হেমেনবাবুর কথাটা মনে পড়ার সঙ্গে সঙ্গে বুঝেছিলুম গোপীমোহন হাজরাই সেই বেহালা বাজিয়ে কর্মচারী। কিন্তু ওর সঙ্গে বেহালা দেখিনি বলে দ্বিধায় পড়েছিলুম। বললুম, কিন্তু এই ভদ্রলোক শীতের রাতে ডাকিনীতলায় জলটুঙ্গিতে বেহালা বাজাতে যান কেন? কর্নেল হাসলেন, হয়তো ডাকিনীতলার মাহাত্ম্য বজায় রাখতে চান। রাত বিরেতে বিলে জেলেরা মাছ ধরতে যায়, তাদের মুখে মুখে মাহাত্ম্য রটে যায় ডাকিনীর, পুজো আচ্চা হয়, মানতের পয়সা করি পড়ে। বুঝলুম, কিন্তু আর কথাবার্তা হাবে ভাবে কোনো পাগলামির লক্ষণ তো দেখলুম না। দিব্যি সুস্থ মানুষ, টনটনে জ্ঞান বুদ্ধি। হ্যাঁ, তবে গলায় দড়ির ফাঁস এঁটে ফেলারাম মুখুজ্জের ভূত কেন ওকে আংটি চাইতে আসে, এটাই অদ্ভুত। দেখা যাক হালদার মশাই কতটা এগোতে পারেন। আপনি কবে ঝাঁপুইহাটি যাবেন তাহলে? কর্নেল একটু চুপ করে থাকার পর বললেন, তোমার কৌতূহল তীব্র হয়ে উঠেছে, তা টের পাচ্ছি। অপেক্ষা করে থাকো, সময় হলেই আমরা বেরিয়ে পড়ব।
সত্যি বলতে কি, আংটি চাইতে আসা গলায় দড়ি ভূতটার চেয়ে জলটুঙ্গিতে ডাকিনী তলার গোপীমোহন হাজরা রাত বিরেতে বেহালা বাজানোর ব্যাপারটা আমার কৌতূহল তীব্র করেছিল। পরদিন বিকেলে দৈনিক সত্যসেবক পত্রিকার অফিসে বসে পুলিশ সূত্রে পাওয়া দুটো ডাকাতি আর 3টে ছিনতাই কেসের খবর লিখছি। সেই সময় কর্নেলের টেলিফোন এলো। জয়ন্ত, বাড়ি ফেরার পথে আমার ডেরায় এসো। বললুম, ঝাঁপুইহাটিতে নতুন কিছু কি ঘটেছে? ফোনে কিছু বলা যাবে না, রাখছি। তাড়াতাড়ি খবরগুলো লিখে চিফ রিপোর্টারের টেবিলে রেখে বেরিয়ে পড়লুম। তখন প্রায় 6:30 বাজে। কাল সন্ধ্যার মতোই টিপটিপিয়ে বৃষ্টি পড়ছিল। ইলিয়েট রোডে কর্নেলের বাড়ির লনে একপাশে গাড়ি রেখে যখন 3 তলায় তার অ্যাপার্টমেন্টের ডোরবেলে সুইচ টিপলুম, তখন উত্তেজনায় আমার আঙুল কাঁপছিল। ষষ্ঠীচরণ দরজা খুলে মুচকি হেসে চাপা স্বরে বলল, টিকটিকি বাবুর অবস্থা দেখুন গে দাদাবাবু। সে হালদার মশাইকে আড়ালে টিকটিকি বাবু বলে। দ্রুত ড্রয়িং রুমে ঢুকে দেখলুম হালদার মশাই মাথার মাঝখানে একটা পট্টি বেঁধে বসে আছেন। বললুম, কি সর্বনাশ, আপনার মাথায় ব্যান্ডেজ কেন হালদার মশাই? হালদার মশাই বিমর্ষ মুখে হাসবার চেষ্টা করে বললেন, তেমন কিছু না, কোনো ব্যাটায় ঢিল ছুটছিল, একখান ঢিল আইয়া মাথায় পড়ল। কবে, কখন? আজ দুপুর বেলায়। কর্নেল একটু হেসে বললেন, ছড়াই আছে না, ঠিক দুপুর বেলা ভূত মারে ঢেলা। গোয়েন্দা প্রবর বললেন, ভূত না, মাইন্সের কাম। জমিদার বাড়িতে লাঞ্চ খাইয়া বাড়ির আশপাশ দেখতে বাড়াইছিলাম। গ্রামের শেষ দিকটায় বাড়ি, পশ্চিম দিকে ঝোপ জঙ্গল। হাঁটতে হাঁটতে কতক দূর যাইয়া দেখি ব্যাবাক জল। আমাকে পূর্ববঙ্গের মতো বিশাল বিল। একটা ঝাঁকড়া গাব গাছের তলায় খাড়াইয়াছিলাম। হঠাৎ ঢিল পড়তে থাকলো। রিভলভার রেডি ছিল, কইলাম গুলি করুন। অমনি একখান ঢিল আইয়া মাথার মধ্যিখানে পড়ল। এইটুখানি ঢিল, কিন্তু মাথার চামড়া কাইটটা রক্ত পড়তে লাগলো। রাগে 1 রাউন্ড ফায়ার করলাম, তখন ঢিল পড়া বন্ধ হইয়া গেল। জিজ্ঞেস করলুম, গাব গাছের ওপর থেকে কি ঢিল পড়ছিল? না, ঝোপের দিক থেকে বেটায় ঢিল ছুটছিল। ফায়ার করছি সেই দিকেই, কিন্তু গুলি লাগলে টের পাইতাম। তারপর আপনি জমিদার বাড়ি ফিরে গিয়েছিলেন? ব্যান্ডেজ কে বেঁধে দিল? জয়কুমার বাবুর ফার্স্ট এডের বাক্স ছিল। বুড়া হইলে কি হইব, সব কামে উনি পাকা। নিজের হাতে ব্লেডে মাথার 1 ইঞ্চি চুল ছাঁচলেন, ওষুধ দিয়া ব্যান্ডেজ করলেন। তো উনি কইলেন, বিলের ধারে গাব গাছের খুব বদনাম আছে, দিন দুপুরেও পারতপক্ষে কেউ একা সেখানে যায় না। তাহলে ঝাঁপুইহাটি দেখছি খুব রহস্যময় জায়গা, আনাচে কানাচে ভূতেরা ঘুরে বেড়ায়। হালদার মশাই খি খি করে হেসে উঠলেন। কর্নেল স্যারের লাগে পরামর্শ করা দরকার, তাই ফেরত আইলাম। আর আরো খান্দই মিস্টেরিয়াস ঘটনা ঘটছে। ষষ্ঠীচরণ কফি রেখে গেল। কর্নেল বললেন, আবার 1 পেয়ালা গরম কফি খান হালদার মশাই, আপনার নার্ভ আরো চাঙ্গা হবে। খামু, তা আপনি যখন কইতেছেন খাই। বলে প্রাইভেট ডিটেকটিভ কফির পেয়ালা তুলে অভ্যাস মতো ফুঁ দিয়ে তারপর চুপ দিলেন। কর্নেল বললেন, তাহলে জয়ন্ত, বুঝতেই পারছো ঝাঁপুইহাটি কি সাংঘাতিক জায়গা। ঝোপ জঙ্গল থেকে আচমকা কেউ ঢিলের বদলে মারাত্মক কিছু ছুঁড়ে মারলেই বিপদ। হালদার মশাই বললেন, কইলাম ঢিল, কিন্তু মাটির ঢিল নয়, পাটকেল কইতে পারেন। অথচ ওখানে ইট পাটকেল দেখি নাই, নরম মাটি। কোন বেটায় পাটকেল ছুটছিল? তার মানে আমার সে ফলো করছিল, অনেকগুলি পাটকেল সঙ্গে নিছিল। কর্নেল বললেন, আপনি 1 রাউন্ড ফায়ার করে ভালোই করেছেন হালদার মশাই। ভূত হোক আর মানুষ হোক, ফায়ার আর্মসকে ভয় পায়, এবার সে সতর্ক হবে। বললুম, আর দুটো রহস্যময় ঘটনা কি হালদার মশাই? হালদার মশাই বললেন, জয়কুমার বাবু দোতলার একখান ঘরে আমার থাকার ব্যবস্থা করছিলেন। তখন রাত্রি প্রায় 4টা, বৃষ্টি ছিল। সবে পোশাক বদলাইয়া চেয়ারে বসছি, আর সেই পালোয়ান কাশীনাথ মশারি লইয়া ঘরে ঢুকছে। বিদ্যুৎ ছিল লো ভোল্টেজ। উত্তরের জানালা দিয়া হঠাৎ দেখি আবছা আলোতে বৃষ্টির মধ্যে
বটতলার দিকে কেউ যাইতেছে। তখনই টর্চের আলো ফোকাস করলাম। 1 সেকেন্ডের জন্য চোখে পড়ল সেই লোকটার গলায় দড়ির ফাঁস আটকানো। তারপর 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 সে ভ্যানিস্ট। কাশীনাথ কইল, ও কিছু না, কিন্তু আমি ট্রেন জার্নিতে টায়ার্ড, সারা রাত জাগছি, ঘুম আসতেছে, তাই শুইয়া পড়লাম। আরেকটা রহস্যময় ঘটনা কি, আজ সকাল 10টায় ব্রেকফাস্ট করছিলাম, তারপর সেই বট গাছের কাছে তদন্ত করতে গেলাম। গিয়া দেখি গাছটার গুড়ির উল্টো দিকে কাদার কয়েকখান ছাপ। কেউ গাছে চড়ছিল রাত্রিবেলা, মানে কাল শেষ রাত্রে যারা দেখছিলাম সেই গাছে চড়ছিল। কেন? হেভি মিস্ট্রি। হেভি মিস্ট্রি তো বটেই, ভূতের পায়ে কাদা লাগবে আর সেই পায়ের ছাপ গাছের গুঁড়িতে দেখতে পাওয়া যাবে, এ কেমন ভূত? গোয়েন্দা প্রভার মাথা নেড়ে বললেন, ভূত না, মাইন্সের কাম। কথাটা আমি জয়কুমার বাবুর লগে আলোচনা করলাম। উনি কইলেন মাইন্সের কামই বটে, কিন্তু উনি সচক্ষে যারে জানালার বাইরে দেখছিলেন সে সেই ফেলারাম ছাড়া আর কেউ না। অথচ চিতায় তার ডেড বডি পুইরা কবে ছাই হইয়া গেছে। আমি কইলাম, আপনার চোখের ভুল হইতেও পারে। উনি কইলেন, না, উনি নাকি ঠিকই দেখছিলেন। আপনি আংটি সম্পর্কে প্রশ্ন করেননি? কইছিলাম। উনি কইলেন, আংটির কথা উনি জানেন না। ফেলারামের আঙুলে উনি আংটি দেখেন নাই। আংটি সে পাবে কোথায়? উড়নচণ্ডী, নেশাখোর, চালচুলোহীন লোক, দয়া কইরা বাড়িতে আশ্রয় দিচ্ছিলেন। প্রায়ই সে নাকি বাড়ির দামি জিনিসপত্র চুরি করত। কোথায় কারে বেচে আসতো। জয়কুমার বাবুর লাইব্রেরির কত দামি বই সে চুরি কইরা কোথায় কারে বেচছিল। তবে এই জন্য উনি ফেলারাম বাবুরই শুধু বকাবকি করতেন, তার বেশি কিছু না। বলে হালদার মশাই কর্নেলের দিকে ঘুরলেন। কর্নেল স্যার, আমি এইবার যাই গিয়া, যা যা কইছেন সেই মতো কাম হইব। কর্নেল চোখ বুঝে চুরুট টানছিলেন। চোখ না খুলেই বললেন, হ্যাঁ, আপনি বাসেই সোজা বাবুগঞ্জ চলে যান। আমার চিঠিটা হেমেনবাবুকে দেবেন, আপনার কোনো অসুবিধা হবে না। আজ দুপুরে আমি হেমেনবাবুকে ট্রাঙ্ক কল করে আমার যাওয়ার কথা বলেছি। একটু অবাক হয়ে বললাম, বাবুগঞ্জে টেলিফোন আছে নাকি? বাবুগঞ্জ মফস্বল শহর হয়ে উঠেছে, সেখানেই বিদ্যুতের সাবস্টেশন, থানা, হাসপাতাল, বাজার। পাশের গ্রাম ঝাপুইহাটের বিশেষ উন্নতি হয়নি, তবে রেললাইনের কাছাকাছি গ্রাম ঝাপুইহাটিতে একসময় রায়চৌধুরী বংশের জমিদারি দাপট ছিল বলেই স্টেশনের নাম ঝাপুইহাটি থেকে গেছে। হালদার মশাই বললেন, আমি ঝোঁকের মাথায় অন দ্য স্পটে গিয়ে ঠিক করি নাই। বাইরে কোথাও শেল্টার লইয়া জমিদার বাড়িতে লক্ষ্য রাখলে কাম হইত। কলে স্যার, যাই গিয়া। প্রাইভেট ডিটেকটিভ উঠে দাঁড়িয়েছেন, সেই সময় টেলিফোন বাজল। কর্নেল রিসিভার তুলে সাড়া দিলেন। হ্যালো, হ্যাঁ, কর্নেল নীলাদ্রি সরকার বলছি। হেমেনবাবু, এইমাত্র আপনার কথা হচ্ছিল, প্রাইভেট ডিটেকটিভ মিস্টার কে কে হালদার যাচ্ছেন। কি কি? সর্বনাশ, কখন? আপনি কি করে খবর পেলেন? কে এসেছিল? একটু জোরে বলুন প্লিজ। হ্যাঁ, আমি মর্নিংয়ে যাব, জোরে বলুন, লাইন ডিস্টার্ব করছে। হ্যালো হ্যালো হ্যালো। বুঝলুম, লাইন কেটে গেল। ট্রাঙ্ক কলে এত বেশি কথা বলার সময় পাওয়া যায় না। একটা কথা, এই ঘটনা যখন ঘটছিল তখন মফস্বলে এসটিডি লাইন চালু হয়নি। সে যাই হোক, রিসিভার রেখে কর্নেল গম্ভীর মুখে বললেন, গোপীমোহনবাবুর ডেড বডি পাওয়া গেছে বিলের ধারে। একদল জেলে যথারীতি সূর্যাস্তের পর বিলে মাছ ধরতে যাচ্ছিল। তারাই দেখতে পায় গোপীমোহন হাজরা উপুর হয়ে পড়ে আছে, মাথার পিছনটা রক্তাক্ত। এতটাই অতর্কিতে পিছন থেকে শক্ত কিছু দিয়ে মাথার পিছনে আঘাত করেছিল। এরপর জয়কুমার বাবুর বাড়ি থেকে কেউ বাবুগঞ্জ থানায় খবর দিতে গিয়েছিল। সেই হেমেন্দ্র সিংহ রায়কে খবরটা জানিয়ে গেছে। এর বেশি কিছু বুঝতে পারলাম না। কর্নেলের কথা শেষ হওয়ার পরেই হালদার মশাই কোনো কথা না বলে সবেগে বেরিয়ে গেলেন। আমি হতবাক হয়ে শুনছিলুম। এবার বললুম, মনে হচ্ছে হালদার মশাই হঠাৎ চলে এসে ভুল করেছেন। উনি ওখানে থাকলে খুনি যেই হোক, সে হতভাগ্য গোপীমোহন বাবুকে মেরে ফেলার ঝুঁকি নিত না। কর্নেল দাড়ি থেকে চুরুটের ছাই ঝেড়ে বললেন, একটা ব্যাপার স্পষ্ট হলো, ভূতের ভয় দেখিয়ে কাজ হচ্ছে না এবং
কলকাতা থেকে গোয়েন্দা আনা হয়েছে, কাজেই ভূতটা মরিয়া হয়ে উঠেছিল। পরদিন কর্নেল এবং আমি বাসে চেপে বাবুগঞ্জ পৌঁছলুম। তখন প্রায় 11:30 বাজে। আকাশ মেঘলা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। বাস থেকে নেমে দুজনে বাস স্ট্যান্ডের ছাউনির তলায় গিয়ে রেনকোট পরে নিলুম। কর্নেল তার পিঠে আটকানো কিট ব্যাগ হাতে নিলেন। আমি একটা বড়সড় নীল রঙের পলিথিন ব্যাগ নিয়েছিলাম। তাতে কর্নেলের কিছু পোশাক আশাক ঠাসা ছিল। কর্নেল বললেন, শর্টকাটে হেমেনবাবুর বাড়ি এখান থেকে তত কিছু দূর নয়, চলো হেঁটে যাওয়াই ভালো। সাইকেল রিক্সাতে যেতে হলে অনেকটা পথ ঘুরে যেতে হবে। বাস স্ট্যান্ডের চারিদিকে বাজার। বৃষ্টির মধ্যেও ছাতি মাথায় মানুষজন ভিড় জমিয়েছে। ট্রাক, বাস, টেম্পো, সাইকেল রিক্সার ভিড়ও যথেষ্ট। জলকাদাও চারিদিকে চত্বরে ঠকঠক করছে। এর মধ্যে কর্নেল পায়ে হেঁটে যেতে চাইছেন শুনে বিব্রত বোধ করছিল। কিন্তু আমরা বাস স্ট্যান্ডের ছাউনি থেকে সবে বেরিয়েছি। একটা মাঝবয়সী লোক এসে সেলাম দিল। কর্নেল অমায়িক হেসে বললেন, আরে অনিল যে, তুমি বাজারে এসেছিলে বুঝি? অনিল নামে লোকটা বলল, না স্যার, বাবু আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন, ওই দেখুন গাড়ি। বাবু বলেছেন বাস লেট করলে বৃষ্টিতে সাহেব ভিজে যাবেন, চলুন স্যার। বাস স্ট্যান্ডের দক্ষিণ পশ্চিম কোণে চওড়া রাস্তার পাশে একটা সাদা অ্যাম্বাসাডার গাড়ি দাঁড় করানো ছিল। আমরা সেই গাড়িতে উঠে বসলুম। অনিলই ড্রাইভার। কিছু দূর দুধারে দোকানপাট, তারপর ডাইনে ঘুরে সুন্দর ছবির মতো একতলা দোতলা বাড়ি এবং সাজানো ফুল বাগিচা। অনিল বলল, বাবু এই নিউ টাউনশিপে 1 বিঘে জায়গা কিনে রেখেছিলেন। নতুন বাড়ি করার ইচ্ছে ছিল, কিন্তু সাবেক বাড়ি ছেড়ে আসতে পারলেন না। জায়গাটা 10 লাখ টাকায় বেচে দিয়েছেন। কর্নেল বললেন, আমার মতে ভালোই করেছেন। গঙ্গাধারে পৈতৃক বাড়ি ফেলে এখানে চলে আসার কোনো মানেই হয় না। পশ্চিমে গঙ্গা, উত্তরে বিল, অমন জায়গা ছেড়ে আসতে আছে? আগে তা অবশ্যই ঠিক, তবে যা দিনকাল পড়েছে, ওদিকটা জল ডাকাতদের বড্ড উপদ্রব। নৌকো চেপে ডাকাতরা এসে কতবার হামলা করেছে। বাবুপাড়ায় সব পয়সাওয়ালা লোক টাউনের ভেতর দিকে ক্রমে চলে এসেছেন। শুধু আমার বাবু মশাই সাহস করে আছেন। আচ্ছা অনিল, বাসে আসবার সময় শুনলুম ঝাপুইহাটিতে জমিদার বাড়ির কে নাকি খুন হয়েছে। অনিল এবার বাদিকে সংকীর্ণ পিচ রাস্তায় গাড়ি ঘোরালো। তারপর বলল, ও বাড়িতে গৃহদেবতার অভিশাপ লেগেছে স্যার। গত বছর এমনি বর্ষার রাতে গলায় দড়ি দিয়ে মরেছিল ফেলারাম মুখুজ্জে। এবার বর্ষায় আবার অপঘাতে মরল গোপীবাবু। আমি দেখতে যেতুম না, আমার বাবুর সঙ্গে জমিদার বাড়ির কর্তাবাবুর মেলামেশা আছে। তাই বাবু আমাকে বললেন, বাড়ি বের করো অনিল, ঝাপুইহাটি যাব। বর্ষায় রাস্তার মোরাম কাদা হয়ে গেছে। সাবধানে গাড়ি চালিয়ে গেলুম। গাড়ি জমিদার বাবুর কাছে রেখে বাবুর সঙ্গে বিলের ধারে গিয়ে দেখি পুলিশ এসে গেছে। গোপীবাবুর লাশ স্ট্রেচারে বয়ে নিয়ে গেল হাসপাতালের লোকেরা। শুনলুম মাথার পেছনে ডান্ডা মেরেছে কেউ। বাবু মশাই থানার অফিসারদের সঙ্গে কিসব কথাবার্তা বললেন, তারপর ওরা জমিদার বাড়িতে এসে ঢুকলেন। আমি গাড়িতে বসেছি। গোপীবাবুর মতো লোককে কেউ মেরে ফেলবে এ কথা ভাবাই যায় না। কর্নেল বললেন, গোপীবাবু নাকি ভালো বেহালা বাজাতেন? আগে হ্যাঁ, জমিদার বাড়িতে এক সময় গান বাজনার চর্চা ছিল। তাছাড়া আমাদের বাবুগঞ্জে ফাংশন হলেই গোপীবাবুকে বেহালা বাজানোর জন্য খাতির করে ডেকে আনা হতো। একটু খামখেয়ালি লোক ছিলেন, হঠাৎ হঠাৎ চটে যেতেন, কিন্তু বেজায় নিরীহ লোক। তাকে কে খুন করলো, কেনই বা খুন করলো বোঝা যায় না। বাসে আসবার সময় শুনছিলাম জমিদার বাড়িতে নাকি গলায় দড়ি ভূতের উপদ্রব আছে। অনিল হাসল। কথাটা ইদানিং বাবুগঞ্জে রটেছে স্যার। পাশাপাশি গ্রাম, ঝাপুইহাটির লোকেরা বাজারে আসে, আর এই ঝাপুইহাটিতে কিছু ঘটলে বাবুগঞ্জে তার খবর আসতে দেরি হয় না। তোমার কি ধারণা? আগে স্যার ভূত প্রেত নিশ্চয়ই আছে। অপঘাতে মানুষ মরলে তার আত্মার মুক্তি হয় না, কাজেই ফেলারামবাবুর আত্মা জমিদার বাড়ি ছেড়ে যেতে পারছে না। আবার আরেক বাঁক ঘুরে গঙ্গার বাঁধের সমান্তরাল রাস্তায় কিছু দূর এগিয়ে একটা পুরানো বিশাল বাড়ির গেটে গাড়ি পৌঁছালো। গেটে দারোয়ান ছিল। হর্ন শুনে গেট খুলে দিল। নদী বিছানো রাস্তায় এগিয়ে গাড়ি দাঁড়ালো পৌটিকোর তলায়।
একজন শ্যামবর্ণ বলিষ্ঠ গড়নের প্রৌঢ় ভদ্রলোক করজোড়ে নমস্কার করে সহাস্যে বললেন, সুস্বাগতম। তারপর আমার দিকে তাকিয়ে তিনি বললেন, কি সৌভাগ্য, আপনার এই তরুণ সাংবাদিক বন্ধুর কথা শুনেছিলুম। আসুন জয়ন্তবাবু। কর্নেল একটু হেসে বললেন, জয়ন্তর কথা কি আপনাকে আমি বলেছিলুম? আপনি বলেননি, দৈনিক সত্যসেবা পত্রিকা বলেছে। কর্নেল বললেন, জয়ন্ত, ইনি হেমেন্দ্র কুমার সিংহ রায়। আমি বাইনোকুলারের সাহায্যে পাখি চিনতে পারি। হেমেনবাবু খালি চোখেই চিনে ফেলেন। দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। হেমেনবাবু হাসতে হাসতে আমার কাঁধে হাত রেখে হলঘরে ঢুকলেন। তারপর সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে উঠতে বললেন, দূরদৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছি কর্নেল সাহেব। কাল বিকেলেই আমি নৌকা করে বিলে গিয়েছিলাম। জেলেদের মুখে খবর পেয়েছিলাম স্লুইস গেটের পাশে অসত্য গাছে নাকি দুটো গগনবের পাখি এসেছে। গিয়ে তাদের পাত্তা পেলুম না। ফেরার সময় ডাকিনীতলা জলটঙ্গির পশ্চিম দিকে হয়ে আসছিল। তখন সূর্য মেঘের আড়ালে ডুবে গেছে। যে গাব গাছের তলায় গোপীবাবুর লাশ পাওয়া গেছে সেখানে আমি নিশ্চয়ই তাকিয়ে থাকবো, অথচ গোপীবাবুকে দেখতে পাইনি। দেখতে পেলে উনি বেঁচে যেতেন। আমার হাতে বন্দুক ছিল, অথচ সময়ের হিসেবে দেখেছি ঠিক ওই সময় গোপীবাবু বিলের ধারে এসেছিলেন। কর্নেল বললেন, ডাকিনীতলা জলটুঙ্গিতে যাওয়াই ওর উদ্দেশ্য ছিল সম্ভবত। ঠিক ধরেছেন। গত শীতকালে আপনার কাছে আভাস পেয়ে আমি মজাটা দেখার জন্য একদিন ওখানে গিয়ে ওত পেতেছিলাম। হঠাৎ দেখি সন্ধ্যার একটু আগে ঝাঁপুইহাটির চরণ জেলে ছোট একটা নৌকা বেয়ে এলো জেলেপাড়ার ঘাট থেকে। তারপর গোপীবাবুকে ডাকিনীতলায় পৌঁছে দিতে গেল। আপনি ঠিকই ধরেছিলেন। রাত বিরেতে গোপীবাবু ডাকিনীতলায় বেহালা বাজাতে যেতেন। চরণ ছিল তার সঙ্গী। দোতলার বারান্দায় হাঁটতে হাঁটতে বললুম, অদ্ভুত ব্যাপার। কেন ওরা? আমার কথার উপর হেমেনবাবু বললেন, এই কেনটা আমাকেও বহুদিন জ্বালিয়েছিল। একদিন চরণকে হুমকি দিতেই সে রহস্যটা ফাঁস করে দিল। গোপীবাবু নাকি গাঁজা খেলে বেহালার হাত ভালো খুলে যায়। রায়চৌধুরী মশাই টের পেলে বিপদ ঘটবে, তাই গোপনে ডাকিনীতলায় গিয়ে গাঁজা খেয়ে মনের সুখে গোপীবাবু বেহালা বাজাতেন। চরণও গাঁজার ভক্ত। মাঝে মাঝে গাঁজা চটকে চিলিম সাজিয়ে গোপীবাবুকে দেয় এবং তার প্রসাদ পায়। দুই গেজেলের কীর্তি। তবে শুনেছি গাঁজা খেলে নাকি সত্যিই মনের কনসেন্ট্রেশন আসে। সাধু সন্ন্যাসীরা ধ্যানে বসার আগে সেই জন্য নাকি গাঁজা খান। উত্তর দিকে শেষ প্রান্তের ঘরে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। জানলা দিয়ে পশ্চিম বাঁধের গাছপালার ফাঁকে বর্ষার উত্তরঙ্গ গঙ্গা এবং উত্তরের বিস্তীর্ণ জলাভূমি দেখা যাচ্ছিল। কর্নেল বাইনোকুলারে একবার দেখে নিয়ে বললেন, শীতকালের চেয়ে এখন বর্ষাকালেই প্রকৃতির রূপ বেশি খোলে। হেমেনবাবু বললেন, প্রকৃতির রূপ পরে দেখবেন। স্নান করতে হলে করে নিন, তারপর খেয়ে দিয়ে বিশ্রাম করে বেরুবেন। না, এই অসময়ে কফি নয় কর্নেল সাহেব। আমারও খিদে পেয়েছে। আপনাদের সঙ্গে খাবো বলে অপেক্ষা করছিলাম। এতক্ষণে আমার হালদার মশাইয়ের কথা মনে পড়ে গেল। বললুম, প্রাইভেট ডিটেকটিভ মিস্টার কে কে হালদারের খবর কি? ওর তো গত রাত্রেই এখানে আসবার কথা। হেমেনবাবু একটু হেসে বললেন, উনি গত রাত্রে 12টা নাগাদ এসেছেন। কাল কর্নেলের ট্রাঙ্ক কল পেয়ে আমি ওর জন্য অপেক্ষা করছিলাম। আজ ভোরে উনি বললেন ওর পক্ষে ঝাঁপুইহাটির কাছাকাছি কোথাও থাকলে সুবিধা হয়। তাই ইরিগেশন বাংলোয় ওকে নিয়ে গিয়ে থাকার ব্যবস্থা করে দিয়েছি। বাংলোটা বাবুগঞ্জের উত্তর পূর্ব কোণে শেষ প্রান্তে। নিচেই বিল, চমৎকার জায়গা। ওদিকে ঝাঁপুইহাটিও খুব কাছে। একটা আমবাগান আর জটা বাবার থান পেরিয়ে নাক বরাবর সিধে হাঁটলে জমিদার বাড়ি আরও আছে। সেচ বাংলায় টেলিফোন আছে। কিছুক্ষণ আগে টেলিফোন করে ওর খোঁজ নিলুম। কেয়ারটেকার শচীন বলল মিস্টার হালদার ব্রেকফাস্ট করে বেরিয়েছেন। কর্নেলের তো সামরিক জীবনের অভ্যাস, সপ্তাহে 2 দিন অন্তর স্নান করেন। তবে এটা এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত। নভেম্বর থেকে মার্চ সপ্তাহে মাত্র 1 দিন। তবে গরম জলে শরীর স্পঞ্জ করেন মাঝে মাঝে। আমি একা স্নান করতে বাথরুমে ঢুকলুম। তারপর পোশাক বদলে বেরিয়ে এসে দেখি হেমেনবাবুর সঙ্গে কর্নেল কথা বলছেন। হেমেনবাবুর একটা কথা কানে এসেছিল, জয়কুমার দা আংটির ব্যাপারটা এতদিনে বুঝতে পেরেছেন।
আমাকে দেখে হেমবাবু উঠে দাঁড়িয়ে বললেন, আমি লাঞ্চের ব্যবস্থা করি, রতন এসে আপনাদের ডেকে নিয়ে যাবে। তিনি চলে গেলে কর্নেলকে বললুম, আংটি রহস্য নিয়ে আপনাদের কথা হচ্ছিল, একটু আভাস অন্তত দিন। কর্নেল হাসলেন, আংটি এখনো রহস্য হয়েই আছে। জয়কুমারবাবু আংটির ব্যাপারে কি বুঝেছেন তা হেমেনবাবুকে খুলে বলেননি, কাজেই তোমাকে কোনো আভাস দিতে পারছি না। বলে তিনি আমার ব্যাগ থেকে তার এক প্রস্থ পোশাক আর তোয়ালে বের করে নিয়ে বাথরুমে ঢুকলেন। আমি পশ্চিমে জানালা দিয়ে গাছপালার ফাঁকে গঙ্গা দেখতে থাকলাম। খাওয়ার ঘর নিচের তলায়। হেমেনবাবুর স্ত্রী সুষমা দেবী আমাদের খুব আদর যত্ন করে খাওয়ালেন। কর্নেলের সঙ্গে তার পরিচয় আছে। কর্নেলকে সুষমা দেবী পরিহাস করে বললেন, কর্নেল সাহেব সেবার এসে বলেছিলেন শিগগির আবার আসবো, তো এমন সময় এলেন, বেড়াতে বেরোনোর উপায় নেই। আকাশের মুখ ভার, বৃষ্টি আর বৃষ্টি। বাবুগঞ্জের ইলিশ খেলেও বসাতো, এবার এখনো ইলিশেরও দেখা নেই। হেমেনবাবু বললেন, এবার বর্ষায় আশ্চর্য ব্যাপার, গঙ্গায় ইলিশ নেই। সেবার কর্নেল সাহেবকে শীতের সময়েও ইলিশ খাইয়েছিলাম। এইসব কথাবার্তার মধ্যে খাওয়া শেষ হলো। দোতলায় সেই ঘরে এসে কর্নেল ইজি চেয়ারে আরাম করে বসে চুরুট ধরালেন। আমি অভ্যাস মতো ভাত ঘুমের আশায় বিছানায় শুয়ে পড়লুম। কর্নেল বললেন, আধ ঘন্টা জিরিয়ে নাও, তারপর আমরা বেরোবো। বললুম, বৃষ্টি তো বন্ধ হয়নি। হয়েছে, মেঘও কেটে যাচ্ছে, আশা করি বিকেলে একটুখানি রোদ্দুর ফুটবে। কর্নেলের কথা সত্যি হলো। 3টে নাগাদ হেমেনবাবুর সঙ্গে তার গাড়িতে যখন চাপলুম, তখন আকাশ প্রায় পরিষ্কার, উজ্জ্বল রোদ্দুর, গাছপালা ঝলমল করছে। অনিল গাড়ি চালাচ্ছিল। বাজার পেরিয়ে সেই বাস স্ট্যান্ডের সামনে দিয়ে কিছু দূর যাওয়ার পর বাঁদিকে মোরম বেছানো লাল রাস্তায় গাড়ি বাঁক নিল। দুধারে সরকারের বন দপ্তরের তৈরি নানা রকম গাছের জঙ্গল। তারপর ঝাপুইহাটি গ্রামে ঢুকলো গাড়ি। টালি বা টিনের চালের বাড়ির পাশে ইটের বাড়িও চোখে পড়ল। একখানে সংকীর্ণ গলি রাস্তা দিয়ে ঘুরে অবশেষে উঁচু, প্রকাণ্ড এবং জরাজীর্ণ একটা দেউড়ির কাছে গাড়ি থামালো অনিল। আমরা নেমে গেলুম। হেমেনবাবু বললেন, এখানকার মাটির এই গুণ, শিগগির জল শুষে নেয় বলে তত কাদা হয় না। আজ রাত্রে যদি আর বৃষ্টি না হয়, মাটির রাস্তা শুকিয়ে খটখটে হয়ে যাবে। দেউড়ি আছে, কিন্তু কপাট নেই, হাট করে খোলা। অনিল হর্ন বাজিয়েছিল। একটু পরে একজন কালো দানবের মতো মানুষ, পরনে খাটো ধুতি এবং গায়ে ফতুয়া, করজোরে একটু ঝুঁকে প্রণাম করে বলল, আসুন দাদাবাবু। কর্তামশাই আমাকে এখনই বলেছিলেন আপনার বাড়ি গিয়ে খবর নিয়ে আসি। তা ইনি সেই কর্নেল সাহেব? প্রণাম স্যার, আপনাকে দূর থেকে শীতের সময় দাদাবাবুর সঙ্গে নৌকা দেখেছিলুম। আসুন, ভেতরে আসুন। হেমেনবাবু বললেন, কালীনাথ, গোপীবাবুর বডি দাহ হয়ে গেছে তো? আগে সকালে আমরা পাড়ার কজনকে নিয়ে কেষ্টনগরে গিয়েছিলুম। ম্যাটাডোর ভাড়া করে বডি এনে আপনাদের বাবুগঞ্জের শ্মশান ঘাটে দাহ করেছি। একটু আগে গঙ্গা স্নান করে ফিরেছি। গোপীদার ভাগ্য দাদাবাবু, শ্মশানে খুব ভিড় হয়েছিল, কতজনে ফুলের মালা দিয়ে ভক্তি জানালো। হ্যাঁ, গোপীবাবু জনপ্রিয় ছিলেন, ফাংশনে বা যাত্রা থিয়েটারে বেহালা বাজাতেন। তো আমাকে একটু খবর দাওনি কেন? আগে মাথা ঠিক ছিল না, এখনো নেই। মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। সবাই বলছে খুনি ভুল করে কাকে মারতে কাকে মেরেছে। বাউন্ডারি ওয়ালের অবস্থাও শোচনীয়। দোতলা প্রাসাদতুল্য বাড়িটা অবশ্য অটুট আছে। একতলা এবং দোতলায় সারবন্দি মোটা থাম। প্রাঙ্গণের খানিকটা জুড়ে ঝোপ জঙ্গল গুজিয়েছে। বাড়ির সামনে কিছু অংশ পরিষ্কার। সেখানে বারান্দার একটা অংশ অর্ধবৃত্তাকারে বেরিয়ে এসেছে। কয়েক ধাপ সিঁড়ি বেয়ে ওখানে উঠতে হয়। সেই অর্ধবৃত্তাকার জায়গায় এক বৃদ্ধ ভদ্রলোক ছড়ি হাতে দাঁড়িয়েছিলেন। তার পরনে পাজামা আর খয়েরি রঙের পাঞ্জাবি। মাথার চুল সাদা, গৌফো সাদা, ফর্সা রং, চেহারায় বনেদি আভিজাত্যের ছাপ আছে। আমাদের দেখে তিনি সিঁড়ি বেয়ে নেমে এলেন। তারপর ছড়িশুদ্ধ হাতে কর্নেলের হাত জড়িয়ে ধরে ধরা গলায় বললেন, সেই তো এলেন, কিন্তু বড় দেরি করে এলেন কর্নেল সাহেব। কর্নেল বললেন, জয়কুমারবাবু, আমি জানি আপনি বিদ্বান মানুষ। আপনি এটুকু নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা ভৌতিক বলেই আমি তত গুরুত্ব দিইনি।
অবশ্য আংটির ব্যাপারটা শুনে আমি মনে মনে একটা অঙ্ক কষেছিলাম। অঙ্কটা দেখা গেল ঠিক ছিল না। গোপীমোহন বাবু আমাকে নিশ্চয়ই সব কথা খুলে বলেননি, বললে আমার অঙ্ক হয়তো ঠিকই মিলে যেত। জয়কুমার বাবু বললেন, কালী, এই রোয়াকে কয়েকটা চেয়ার পেতে দে, এখানে ছায়া পড়েছে, খোলামেলা হাওয়ায় এদের বসাই। এই গ্রামে বিদ্যুতের যা দুরবস্থা। অর্ধবৃত্তাকার রোয়াকে আমরা বসার পর জয়কুমার বাবু বললেন, গোপী কি আপনাকে বলেনি ফেলারাম গত বছর এমনি জুলাই মাসের নিশুতি রাতে ওই মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকেছিল? না তো। আশ্চর্য, কালীনাথ কিভাবে টের পেয়ে ফেলারামকে হাতে নাতে মন্দিরের ভেতর ধরে ফেলেছিল। আমাদের গৃহদেবতা রুদ্রদেবের বেদি ধরে সে টানাটানি করছিল। সেই জন্যই তো আমি তাকে দড়ি দিয়ে থামের সঙ্গে বেঁধে রেখেছিলুম। আর কিভাবে দড়ির বাঁধন খুলে ফেলারাম মনের দুঃখে পেছনের বট গাছে উঠে সেই দড়ির ফাঁস গলায় আটকে ঝুলে পড়েছিল। গোপীবাবু এ কথা তো বলেননি। উনি বলেছিলেন কি ব্যাপারে আপনি তাকে বকাবকি করেছিলেন, সেই জন্য তিনি আত্মহত্যা করেন। হেমেনবাবু বললেন, রুদ্রদেবের বেদি ধরে কেন টানাটানি করেছিল ফেলারাম? জয়কুমার বাবু রুষ্ট মুখে বললেন, বিগ্রহ ওবরাতে পারেনি, তাই বেদি শুদ্ধ উপরে নিতে চেষ্টা করেছিল। তুমি ভালোই জানো হেমেন, আজকাল বিগ্রহ চুরি করে বিদেশে পাচার করে বদমাস লোকেরা প্রচুর টাকা কুড়ি পায়। কিন্তু আমার অবাক লাগছে, গোপীকে আমি এই কথাটা কর্নেল সাহেবকে গুরুত্ব দিয়ে বলতে বলেছিলুম, অথচ সে বলেনি। কিন্তু অদ্ভুত ব্যাপার। হেমেনবাবু বললেন, জয়কুমার দা, আপনি কি বলতে চাইছেন গোপীবাবু ফেলারামের সঙ্গে বিগ্রহ পাচারের চক্রান্তে লিপ্ত ছিল? না, তা বলছি না, কিন্তু আমার খটকা লাগছে। এই আসল কথাটা না বললে কর্নেল সাহেব ভাবতেই পারেন আমি বা আমার হুকুমে কালীনাথ কোনো বহুমূল্য আংটির লোভে তাকে ফাঁস আটকে মেরে বটগাছে লটকে দিয়েছিলুম। কর্নেল একটু হেসে বললেন, ঠিক বলেছেন, আমার অঙ্কটা এইরকমই ছিল। জয়কুমার বাবু উত্তেজিতভাবে বললেন, শুনছো শুনছো হেমেন, গোপী ইচ্ছে করেই কর্নেল সাহেবকে ভুল পথে চালাতে চেষ্টা করেছিল। প্রাইভেট ডিটেকটিভ মিস্টার হালদারকে অবশ্য এই ঘটনাটা আমি বলিনি, তবে আমার সন্দেহ ওকে লক্ষ্য করে ঢিল ছুঁড়েছিল হতবাগা গোপীমোহনই, আর কেউ না। মিস্টার হালদারকে সে তাড়াতে চেয়েছিল, বেঁচে থাকলে সে কর্নেল সাহেবকেও তাড়ানোর চেষ্টা করত। হেমেনবাবু হাসতে হাসতে বললেন, তাহলে গোপীবাবু কর্নেল সাহেবের কাছে যাবেন কেন? আমার হুকুম মানতে সে বাধ্য। যদি সে ফিরে এসে বলতো কর্নেল সাহেবের দেখা পেলুম না, তাহলে আমি তোমাকে ট্রাঙ্কল করতে বলবো। গোপী তা ভালোই জানতো। এই সময় একটা গোল টেবিল এনে রাখলো কালীনাথ। তারপর একটা লোক ল্যাংচাতে ল্যাংচাতে চা বা কফির পট ও কাপ প্লেট ট্রেতে বইয়ে এনে টেবিলে রাখলো। হেমেনবাবু বললেন, কি বলা, এখনো তোমার পায়ের হাড় বসেনি? ভোলা বলল, আগে না, কলকাতার ডাক্তারবাবু 1 মাস অন্তর যেতে বলেছিলেন, কিন্তু কর্তামশাইয়ের সংসার ফেলে যায় কি করে? জয়কুমার বাবু চটে গিয়ে কি বলতে যাচ্ছিলেন, কর্নেল জিজ্ঞেস করলেন, তোমার পা ভাঙলো কি করে? ভোলা বলল, আগে পেছনকার বটগাছের একটা ডাল এসে দালানে ধাক্কা মারত, রাত্রিরে অদ্ভুত শব্দ হতো। কর্তামশাই ডালটা কাটতে বলেছিলেন, ডাল কেটে নামবার সময় পা ফসকে নিচে পড়েছিল। কতদিন আগে? আগে গত বছর। তার কদিন পরে ফেলাবাবু আত্মহত্যা করেছিল। কর্নেল একটু হেসে বললেন, জয়কুমার বাবু, ওই বটগাছটাই আসলে ভূত। কর্নেলের কথা শুনে হেমেনবাবু হেসে ফেললেন। কিন্তু জয়কুমার বাবু গম্ভীর মুখে বললেন, বটগাছটা সম্পর্কে ছোটবেলা থেকেই অনেক ভুতুড়ে গল্প শুনেছি, কিন্তু আমার ঠাকুরদার হাতে লাগানো গাছ, তার মানে প্রায় 200 বছর গাছটার বয়স। আমাদের পরিবারে তাই বটগাছটা সম্পর্কে শ্রদ্ধা ভক্তি ছিল। গাছটা কেটে ফেলার প্রশ্ন কখনো ওঠেনি, তবে মাঝে মাঝে গাছটার ডালপালা এই দালানের উপর চলে আসত। ভোলা বলল, ভুতুরে শব্দ শোনা যেত দালানের ধাক্কা লেগে। তা ঠিক,
তবে সেজন্য নয়, চোর ডাকাত বাইরে থেকে পাঁচিলে উঠে ডাল বেয়ে দোতলায় নামতে পারে, এই ভেবেই ওইসব ডাল কেটে ফেলা হতো। কালীনাথ একটু তফাতে দাঁড়িয়েছিল। সে বলল, তাছাড়া বট গাছটায় কাকের বড় উপদ্রব হয়। কাকের স্বভাব তো জানেন, দালানের উপর কোনো ডাল এগিয়ে এলে সেখানে বাসা করত, আর রাজ্যের সব কুচ্ছিত জিনিস এনে বাসায় রাখত। ছাদে সেগুলো পড়ে যেত, ছাদ নোংরা হতো। কর্নেল বললেন, বুঝেছি, তবে ও কথা থাক। জয়কুমার বাবু, এবার বলুন, ফেলারাম মুখুজ্জের প্রেতাত্মাকে কি আপনি সত্যি দেখেছিলেন? জয়কুমার বাবু একটু চুপ করে থাকার পর বললেন, খালি চোখে আমি দিনের বেলা সবকিছু স্পষ্ট দেখতে পাই। শুনলে অবাক হবেন, আমার চোখে এই 80 বছর বয়সেও ছানি পড়েনি। তবে বই বা কাগজপত্র, মানে লেখাপড়া করতে রিডিং গ্লাস দরকার হয়। রাত্রিবেলা বই পড়ার সময় জানালার ধারে ফিস ফিস করে কে 3বার আংটি দিয়ে বলায় আমি চমকে উঠে তাকিয়েছিল। তখন আপনার চোখে রিডিং গ্লাস ছিল? ছিল। আবছা দেখেছিলুম গলায় দড়ির ফাঁস আটকানো কেউ উঁকি দিচ্ছে। অমনি টর্চের আলো ফেলেছিলুম। তারপর তাকে দেখতে পাইনি। তাকে আপনি ফেলারাম মুখুজ্জে বলে চিনতে পেরেছিলেন? জয়কুমার বাবু গলার ভেতর বললেন, আসলে তার গলার দড়ির ফাঁস আটকানো দেখেছিলুম একটু স্পষ্ট, তাই ধরেই নিয়েছিলুম সে ফেলারাম। তাছাড়া মুখে গোঁপ দাড়ি ছিল। কর্নেল বললেন, ব্যাপারটা বুঝতে পারছি। রাত বিরেতে আবছা আলোতে অন্য কেউ গলায় দড়ির ফাঁস আটকে উঁকি দিলেও স্বভাবত সে ফেলারাম বলেই সাব্যস্ত হতো। গোপী তাকে নাকি স্পষ্ট দেখেছিল, ফেলারাম বলে চিনতে পেরেছিল। গোপীবাবু আর বেঁচে নেই, কাজেই আপনি এবার বলুন আংটির ব্যাপারটা কি? জয়কুমার বাবু চাপা স্বরে বললেন, হিমেনকে বলেছি সে কথা। আসলে আংটির কথাটা আমার মনেই ছিল না। কাল কথা প্রসঙ্গে মনে করিয়ে দিল। ঝাঁপুইহাটিতে বিদ্যুৎ এসেছিল বছর 3 আগে। তখন ভোল্টেজ স্বাভাবিক ছিল, তাই কুয়োর জল ছাদে একটা ট্যাঙ্কে তোলার জন্য পাম্পিং মেশিন কিনেছিলাম। দোতলায় বাথরুম তৈরি করেছিলাম। কলের মিস্ত্রি ডেকে পাইপ কিনে বেসিন আর শাওয়ারের ব্যবস্থা করেছিলাম। কিন্তু পরের বছর থেকে ভোল্টেজ কমে গেল বিদ্যুতের, পাম্পে জল ওঠে না। অগত্যা পুনর্মূষিক ভব। নিচের তলায় সাবেক বাথরুম আবার ব্যবহার করতে হলো। জয়কুমার বাবু একটু চুপ করে থাকার পর ফের বললেন, আমাদের পারিবারিক লাইব্রেরি খুব পুরানো। ঠাকুরদার বই সংগ্রহের বাতিক ছিল। তাছাড়া নানা বিষয়ে বই থেকে নোট করে রাখতেন একটা নোট বইয়ে। সেই নোট বইয়ে একটা পাতায় লাল কালিতে লেখা ছিল, দেখাচ্ছি, 1 মিনিট। কালী, আমার সঙ্গে চল। বলে উনি ছড়ি হাতে উঠে গেলেন। একতলায় একটা ঘরের তালা খুলতে কালীনাথকে চাবির গোছা দিলেন। কালীনাথ তালা খুলে দিলে ঘরে ঢুকে গেলেন। হেমেনবাবু মুচকি এসে বললেন, কলেজ সাহেব, এবার মনে হচ্ছে আপনি জমিদার বাড়ির ভূত রহস্যের একটা গুরুত্বপূর্ণ ক্লু পাবেন। জয়কুমার বাবু একটু পরে এসে গেলেন। তার হাতে একটা জীর্ণ মোটাসোটা ডায়েরি বই। তিনি পকেট থেকে রিডিং গ্লাস অর্থাৎ চশমা বের করে চোখে পড়লেন। ডায়েরি বা নোট বইটার বিবর্ণ পোকায় কাটা পাতা সাবধানে উল্টে কর্নেলকে দিলেন। বললেন, হে দেখুন, ঠাকুরদার লাল কালিতে কি লিখেছেন। আমরা ঝুঁকে পড়লুম পাতাটা দেখতে। কর্নেল বিড়বিড় করে পড়তে থাকলেন, আমার বংশধরদের উদ্দেশ্যে এই গুপ্ত কথা লিখিয়া রাখিতেছি। আমাদিগের গৃহদেবতা শ্রী শ্রী রুদ্রদেবের আশীর্বাদধন্য একটি অতীব প্রাচীন স্বর্ণ অঙ্গুরীয় ক/184 সংখ্যক পুস্তকের ভিতর লুকাইয়া রাখিয়াছি। উহা অঙ্গুলিতে ধারণ করিলে গৃহদেবতার কৃপায় অমঙ্গল দূর হইবে। তবে সাবধান, অঙ্গুরীয় যেন কদাচ জল স্পর্শ না করে। স্নান আচমন প্রভৃতি প্রাত্যহিক কৃত্যাদি সম্পন্ন করিবার সময় উহা খুলিয়া রাখিতে হইবে। কর্নেল মুখ তুলে বললেন, আপনি আংটিটা খুঁজে বের করে আঙুলে পড়েছিলেন? জয়কুমার বাবু বললেন, হ্যাঁ, কিরকম বেঢপ গড়নের আংটিটি। উপরে কোনো রত্ন টত্ন বসানো ছিল না।
সেখানে ডিম্বাকৃতি নিরেট সোনার টুকরো বসানো ছিল। আমি ঠাকুরদার নির্দেশ মতো আংটি পরে থাকত। তো গত বছর গ্রীষ্মকালে হঠাৎ একদিন আবিষ্কার করলুম আংটিটা আঙুল থেকে কখন কোথায় খুলে পড়েছে। একটু ঢিলে ছিল আংটিটা। তন্ন তন্ন খুঁজে কোথাও পেলুম না। ফেলারামের প্রতি সন্দেহ হলো, সে কুড়িয়ে বেঁচে দিয়েছে হয়তো। কিন্তু সে কান্নাকাটি করে রুদ্রদেবের নামে শপথ করে কেলোর কীর্তি বাঁধালো। গোপী, কালী, ভোলা, ভোলার বউ শৈল আর নকুল ঠাকুরকে ফেলারামের দিকে লক্ষ্য রাখতে বলেছিল। বাড়ির দামি জিনিস বিক্রি করলে ফেলারামের হাতে পয়সা কড়ি আসতো। তখন তার চেহারা হাব ভাব বদলে যেত। কিন্তু ওরা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করেনি। অগত্যা আংটির আশা ছেড়ে দিলুম। এদিকে আমার জমি জমা নিয়ে হাজারটা সমস্যা। আংটিটার কথা মন থেকে বিসর্জন দিলুম। কিন্তু কথা হচ্ছে, উল্টে ফেলারামের প্রেতাত্মা আমার বা গোপীর কাছে সেই আংটি চাইতে রাত বিরাতে হানা দেবে কেন? আংটিটা তো আমারই ছিল। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, যাক ও কথা। মর্গের রিপোর্টে গোপীবাবুকে কি দিয়ে খুন করা হয়েছিল জানতে পেরেছেন? হেমেনবাবু বললেন, মোটা শক্ত কোনো জিনিস দিয়ে খুনি তার মাথার পেছনে আঘাত করেছিল। থানার ওসি বলেছেন লোহার রড বা লোহার মুগুরি মার্ডার উইপন। গোপীবাবুর বেহালা পাওয়া গেছে? কালীনাথ বলল, গাবতলায় ঝোপের ভেতর পাওয়া গেছে। কেউ বেহালাটা যেন শক্ত জিনিস দিয়ে ঠুকে ভেঙে টুকরো টুকরো করেছে। বেহালার কাপড়ের খাপটা কাছেই পড়েছিল। পুলিশ সব নিয়ে গেছে। কর্নেল হঠাৎ একটু নড়ে বসলেন। হ্যাঁ, জয়কুমার বাবু, বাথরুমের কথা বলছিলেন আপনি। কেন বলছিলেন? জয়কুমার বাবু বললেন, বলতে ভুলে গেছি। আমি বাথরুমে স্নান করতে ঢোকার পর আংটিটা খুলে উঁচু জানালার ধারে রাখতুম, যাতে জল স্পর্শ না হয়। আংটিটা হারিয়ে যাওয়ার এতদিন পরে হঠাৎ কাল স্নান করতে ঢুকে দেখলুম একটা কাক উঁচু জানালার উপর বসে কিছু ঠোকরাচ্ছে। অমনি মনে হলো কাক আংটিটা নিয়ে যায়নি তো। কালীনাথ সায় দিয়ে বলল, কর্তামশাইয়ের কথা শুনে আমি কাল বট গাছটাতে উঠে কাকের কয়েকটা বাসা লাঠি দিয়ে খুঁচিয়ে ভেঙে দিয়েছি। আংটি খুঁজে পাইনি। আমি বললুম, কর্নেল, হালদার মশাই তাহলে কালীনাথের পায়ের ছাপ দেখেছিলেন বটগাছের গুড়িতে? হেমেনবাবু বললেন, হালদার মশাই মানে প্রাইভেট ডিটেকটিভ মিস্টার হালদার? কর্নেল হাসলেন। হ্যাঁ, বুঝতেই পারছেন, গোয়েন্দারা সবকিছু সন্দেহের চোখে দেখেন। ওর কথা থাক। জয়কুমার বাবু যা বলছেন তাতে যুক্তি আছে। কাকের এই অদ্ভুত স্বভাব আমার সুপরিচিত। কারণ কলকাতায় আমার ছাদের বাগানের নিচে একটা নিম গাছের কাকের বড্ড উপদ্রব। আমি ওদের বাসায় মেয়েদের চুলের ফিতের টুকরো, কাঁচা ভাঙা চুড়ি, এমনকি লোহার ছোট্ট স্প্রিংও দেখেছি। কালীনাথ বলল, বাকি বাসাগুলো কালই ভেঙে দিয়ে খুঁজে দেখবো। জয়কুমারবাবু বললেন, যে কাক আমার আংটি চুরি করেছিল 1 বছর পরে সে বেঁচে আছে বা বটগাছে এখনো আছে কিনা ঠিক আছে কিছু। কাকেরা জায়গা বদলায় না। গ্রামের কাকেরা আজকাল শহরে গিয়ে জুটেছে শুনেছি। আমাদের বটগাছে আগের মতো অত কাক তো আর দেখি না। হেমেনবাবু বললেন, কথাটা ঠিক। বাবুগঞ্জে ক্রমে কাকের সংখ্যা বেড়ে যাচ্ছে। শহরে কাকেদের প্রচুর খাবার মেলে, কাজেই গ্রামে কালক্রমে আর কাক দেখাই যাবে না। কর্নেল হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, আপনারা বসুন, আমি একবার বটগাছটার অবস্থা দেখে আসছি। কালীনাথ তার সঙ্গে যেতে পা বাড়িয়েছিল। কর্নেল তাকে নিষেধ করে বাড়ির পূর্ব দিক ঘুরে উত্তরে অদৃশ্য হলেন। একটু পরে দক্ষিণে আগাছার জঙ্গলের ওধারে বাউন্ডারি ওয়ালের কাছে একটা মন্দিরে কাঁসর ঘণ্টা বেজে উঠল। একটি মেয়ে, সম্ভবত ভোলার বউ শৈল, শাঁখে ফু দিল। জয়কুমারবাবু চেয়ারে বসেই মন্দিরের দিকে ঘুরে করজোড়ে প্রণাম করে বললেন, সন্ধ্যারতি দিচ্ছে নকুল ঠাকুর। আজকাল আমি আর সন্ধ্যারতির সময় মন্দিরে উপস্থিত থাকি না। হেমেন, তুমি একে বিগ্রহ দর্শন করিয়ে আনো। হেমেনবাবু একটু হেসে বললেন, কি জয়ন্তবাবু, যাবেন নাকি? উঠে দাঁড়িয়ে বললুম, চলুন। রুদ্রদেবের বিগ্রহ কখনো দর্শন করিনি, দেখার তো আগ্রহ হচ্ছে। হেমেনবাবুকে অনুসরণ করে প্রাঙ্গণের একখানে দেখলুম আগাছার জঙ্গলের ভিতর দিয়ে সংকীর্ণ
পায়ে চলা পথ আছে। পথের মাঝামাঝি গিয়ে হেমেনবাবু বাঁ দিকে আঙুল তুলে বললেন, ওখানে একটা ফোয়ারা ছিল। ছোটবেলায় এ বাড়িতে নেমন্তন্ন খেতে এসেছি বাবার সঙ্গে। তখন ওইসব ঝোপঝাড় ছিল না, ফুলের বাগান ছিল। ওই ফোয়ারাটাও আস্ত ছিল। পাথরের থামটা দেখতে পাচ্ছেন? ওখানে একটা অপ্সরার মূর্তি বসানো ছিল। মন্দিরটার চত্বর উঁচু, সিঁড়ি বেয়ে উঠতে হয়। নিচে জুতো খুলে চত্বরে উঠে দরজার কাছে উঁকি দিলুম। করজোরে প্রণাম করলুম। হেমেনবাবুর দেখা দেখি। আবছা অন্ধকারে একটা প্রদীপ জ্বলছে। বেটে তামাটে রঙের এবং পট্ট বস্ত্র পরা ঠাকুরমশাই পুজো করছেন। কাঁসর বাজাচ্ছে একটি ছোট্ট ছেলে। হেমেনবাবু বললেন, নকুল ঠাকুরের ছেলে, স্কুলে পড়ে। বললুম, নকুলবাবুর ফ্যামিলি কি এ বাড়িতেই থাকেন? না, নকুলবাবুর ফ্যামিলি থাকে বাবুগঞ্জে। নকুলবাবু জমিদার বাড়িতে চাকরি করেন। চাকরি মানে রান্না বান্না, পুজো আচ্চা, এইসব কাজ। এবার বিগ্রহটা লক্ষ্য করুন। কি মনে হচ্ছে দেখে? খুঁটিয়ে দেখে বললুম, কি আশ্চর্য, অবিকাল যেন বুদ্ধমূর্তি। ঠিক ধরেছেন, বুদ্ধমূর্তি রুদ্রদেব হয়ে গেছেন। কিন্তু এ কথা যেন ভুলেও জয়কুমার বাবুকে বলবেন না। খুব প্রাচীন মূর্তি, কোষ্ঠী পাথরে তৈরি। বেদিটাও কোষ্ঠী পাথরের। হেলারামবাবু সম্ভবত বিগ্রহটা চুরি করতে চেয়েছিলেন। হেমেনবাবু বললেন, আসুন ব্যাপারটা বলছি। মন্দির চত্বর থেকে নেমে জুতো পরে সেই পথ দিয়ে ফিরছিলুম। হেমেনবাবু বললেন, বেদিটা তো দেখলেন, বড়জোর 2 ফুট লম্বা, 1.5 ফুট চওড়া। লাইম কংক্রিটের সঙ্গে গাঁথা আছে। বেদি ওপরানো কি সম্ভব? কি মনে হলো আপনার? বললুম, তাই তো, শাবল বা ওই রকম কিছু দিয়ে ঘামেরও ওপরানো কঠিন। হেমেনবাবু মুচকি হেসে চাপা স্বরে বললেন, বিগ্রহ যে চুরি করবে সে বেদি ওপরানোর চেষ্টা করবে কেন, তাই না? ঠিক বলেছেন। আমার ধারণা ফেলারাম বেদিটার কোনো গোপন কথা জানতে পেরেছিল। অবাক হয়ে বললাম, কি গোপন কথা? বেদিটা সহজেই হয়তো সিন্ধুকের ডালার মতো খোলা যায়। আপনি কি গুপ্তধনের কথা বলছেন? দেখুন জয়ন্তবাবু, প্রাচীন যুগে মন্দিরে ধনরত্ন নানা কারণে লুকিয়ে রাখা হতো। কাজেই যদি গুপ্তধনের কথা বলেন, আমি তাতে অবিশ্বাস করব না। তাহলে জয়কুমার বাবু বা তার পূর্বপুরুষ নিশ্চয়ই তা জানার কথা। জয়কুমার দা কিছু নিশ্চয়ই জানেন। তা না হলে ফেলারাম মুখুজ্জকে থামের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন কেন? উদ্দেশ্য ছিল ভোরবেলা পুলিশের হাতে তাকে তুলে দেওয়া। যে বেদি ওপরানো অসম্ভব, তার জন্য লোকটাকে অত কড়া শাস্তি দেওয়ার কারণ কি? কালীনাথকে আমি চিনি। সে নিশ্চয়ই ফেলারাম মুখুজ্জকেও প্রচন্ড মারধর করেছিল। ওই লোকটাকে এলাকার সবাই বলে কালী পালোয়ান। ঠাট্টা করে অনেকে বলে কেলে দত্তি। কালীর স্বাস্থ্য তো দেখলেন। ওর হাতের একটা থাপ্পড়ে রোগা মানুষ ফেলারামের অক্কা পাওয়ার কথা। চমকে উঠেছিল। বললুম, হেমেনবাবু, তাহলে কি কালীর মার খেয়ে ফেলারামবাবু মারা পড়েছিলেন আর তার গলায় ফাঁস আটকে বটগাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছিল? হেমেনবাবু দাঁড়িয়ে গেলেন। আসতে বললেন, ঝাঁপুইহাটি পাড়াগা আত্মহত্যার কেসে যে পুলিশকে খবর দিতে হয় তা কজন জানে? তাছাড়া ফেলারাম মুখুজ্জের হয়ে থানারে যাবেটা কি? সকালেই 7 তাড়াতাড়ি তাকে দাহ করা হয়েছিল বলে শুনেছি। কথাগুলো বলেই তিনি হন্তদন্ত এগিয়ে গেলেন। জমিদার বাড়িতে বিদ্যুতের অবস্থা বড় করুণ। পাতগুলোর ভেতর লাল রঙের সূক্ষ্ম তার স্পষ্ট দেখা যাচ্ছে। কালীনাথ একটা হ্যাজাক জ্বালছিল। সে হ্যাজাকটা বারান্দার উপর ঝুলন্ত একটা হুকে আটকে দিল। কর্নেল ততক্ষণে ফিরে এসেছেন। জয়কুমার বাবুর সঙ্গে কথা বলছিলেন তিনি। আমরা গিয়ে বসলুম। জয়কুমার বাবু আমাকে বললেন, বিগ্রহ দর্শন করলেন? কর্নেল সাহেবকে বলছিলুম। উনি বললেন বরং সকালে এসে দর্শন করবেন। কর্নেল বললেন, জয়কুমার বাবুর গান শোনার ইচ্ছা ছিল। শুনেছি উনি অসাধারণ ধ্রুপদী সঙ্গীত গাইতে পারেন। কিন্তু গোপীবাবু নেই, কে বেয়ালা বাজাবেন? তবলা কে বাজায় অবশ্য জানি না। জয়কুমার বাবু বললেন, সঙ্গীত চর্চা এ বয়সে আর করতে পারি না। আমি তানপুরা বাজিয়েই গাইতুম, এখন হাত কাঁপে। তবলা সঙ্গত করতো ভোলা। তবলায় ওর হাত খুব ভালো। ভোলা চায়ের কাপ প্লেট নিতে এসেছিল। সে বলল, কর্তামশাইকে কতবার বলেছি তবলার বায়া ফেঁসে গেছে, ছাড়িয়ে আনি। উনি বলেন, থাক। কর্নেল বললেন, তবলা কবে ফেঁসে গেল? প্রায় 1 বছর ধরে ফেঁসে পড়ে আছে স্যার। তবলা কি নিজে থেকেই ফেঁসে যায়?
আগে যায়, কর্তামশাইকে জিজ্ঞেস করুন। জয়কুমার বাবু বললেন, হ্যাঁ, ওয়েদার টেম্পারেচারের ওঠানামার দরুন তবলা এমনিই ফেসে যায়। গত বছর জুন মাসে প্রচণ্ড গরম পড়েছিল, তারপর হঠাৎ বৃষ্টি। অনেকদিন পরে ইচ্ছে হয়েছিল বৃষ্টির রাতে গান বাজনার আসর বসাই, তো ভোলা তবলা মায়া নিয়ে এসে বসলো, মায়া ফেসে গেছে। কর্নেল আমাকে অবাক করে ওকে জিজ্ঞেস করলেন, ভোলা, বটগাছটার ডাল কাটার পর কি মায়া তবলাটা ফেসেছিল? ভোলা কেমন যেন একটু হকচকিয়ে গেল, বলে, আগে। জয়কুমার বাবু একটু হেসে বললেন, বটগাছের ডাল কাটার সঙ্গে কি মায়া তবলা ফেসে যাওয়ার সম্পর্ক আছে কর্নেল সাহেব? কর্নেল হাসতে হাসতে বললেন, বটগাছ স্বয়ং বৃক্ষ দেবতা, অঙ্গচ্ছেদন করলে তার ক্রোধ স্বাভাবিক। তারপর তার ক্রোধটা তার তবলার উপর পড়েছিল মনে হচ্ছে। সবাই হেসে উঠলেন। জয়কুমার বাবু বললেন, কলেজ সাহেব এসে আমাদের মুখে হাসি ফোটালেন, এই জন্য আমি কৃতজ্ঞ। কাল রাত্রির থেকে বাড়ি একেবারে শ্মশান হয়ে উঠেছিল। কর্নেল বললেন, এবার উঠবো, তার আগে একটা প্রশ্ন করতে চাই আপনাকে। করুন স্যার। আপনার বাবা কিংবা ঠাকুরদা কিংবা আপনার কি এমন কোনো ফটো আছে যাতে আঙুলে সেই আংটির, মানে আমি আংটি পরা ছবি দেখতে চাই? জয়কুমার বাবু বললেন, আছে, আমার সঙ্গে লাইব্রেরিতে আসুন, দেখাচ্ছি। কালি হ্যাজারটা খুলে নিয়ে আয়। বারান্দা দিয়ে এগিয়ে সেই ঘরের তালা খুললেন জয়কুমার বাবু। কালীনাথ আগে হ্যাজাক নিয়ে ঢুকলো, তারপর একে একে আমরা ঢুকলুম। বিশাল ঘর, চারিদিকে দেওয়াল ঘেঁষে রাখা প্রকাণ্ড আলমারিতে পুরানো বই ঠাসা আছে। কাঁচের ভেতর বইগুলো দেখা যাচ্ছিল। একখানে উঁচুতে একটা প্রকাণ্ড ছবি দেখিয়ে জয়কুমার বাবু বললেন, ও, ওই আমার ঠাকুরদার অয়েল পেন্টিং, এক সাহেব শিল্পীর আঁকা। ওই দেখুন, ওর বাঁ হাতের আঙুলে সেই আংটি। কর্নেল টর্চের আলো ফেললেন। আংটিটা সত্যিই বেঢপ, ডিম্বাকৃতি একটা নিরেট সোনার আপ যেন বসানো আছে। ছবির আয়তনের অনুপাতে আংটিটার ওই ডিম্বাকৃতি অংশটা প্রায় 1 ইঞ্চি লম্বা এবং মাঝখানটা প্রায় 1/2 ইঞ্চি চওড়া। এই আংটি সারাক্ষণ আঙুলে পড়ে থাকা অস্বস্তিকর মনে হলো। কর্নেলের গলায় যথারীতি বাইনোকুলার আর ক্যামেরা ঝুলছিল। তিনি তার ক্যামেরায় সম্ভবত আংটির ছবিটা তুললেন। ফ্ল্যাশ বাল্ব ঝিলিক দিল। ঠিক এই সময় বাইরে কেউ ভাঙা গলায় চেঁচিয়ে উঠল, কর্নেল দ্রুত বেরিয়ে গেলেন। তারপর কালীনাথ হ্যাজাক নিয়ে বেরোলো। আলোটা সে রেখে মেঘের মতো হাঁক ছেড়ে বলল, কি হয়েছে ঠাকুরমশাই? দেখলুম ঠাকুরমশাই নকুল মুখুজ্জে বৃত্তাকার রোয়াকের নিচে 2 হাতে মুখ ঢেকে বসে আছেন। তার সেই ছেলেকে দেখতে পেলুম না। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।